আচ্ছা, তো আমাদের কালকের যে জব শিটটা ছিল সেটাই যদি ওপেন করি। উম, ছিল এটা। ওকে, আমরা হচ্ছে কালকে চার্ট পর্যন্ত ছিলাম, তাই না? চার্ট নেওয়া পর্যন্ত। জি। এরপরে আজকে আমরা হচ্ছে ওয়ার্ড করব। মানে ওয়ার্ডের যে কাজটা সেটা করব। আহ, আমরা তো এই বিষয়টা বুঝতে পারছি না যে আমাদের একটা পেজের মধ্যে হচ্ছে ক্রাইটেরিয়া লেখা থাকবে, যে এরকম ক্রাইটেরিয়া লেখা থাকবে, আর একটা পেজের মধ্যে আমাদের পুরো স্যাম্পলটা দিবে। এই বিষয়টা তো আমরা সবাই বুঝতে পারছি। এই ওয়ার্ডের জন্য ঠিক সেম, এই যে এখানে দেখেন ফর ওয়ার্ড ডকুমেন্ট, হ্যাঁ, ওয়ার্ডের জন্য আপনার এই যে পেজ লেআউট, পেজের সাইজ কত হবে, তারপরে মার্জিন কত হবে, পেজ ওরিয়েন্টেশন কি হবে, তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আবার হেডারের জন্য, হেডারে একটা ইমেজ ইউজ করতে হবে। আমাদের যে স্যাম্পল, স্যাম্পলটা যদি দেখায়, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। হ্যাঁ, এটা হচ্ছে এই যে হেডারের এটা ইমেজ বসানো হয়েছে, এটাকে ওনারা আর কি ধরে নিতেছে যে এটা একটা লোগো, যেহেতু কোম্পানির একটা ইনভয়েসে উপরে কর্নারে সাধারণত লোগোই থাকে। তো এইখানে হেডার লোগোর যে সাইজটা হবে সেটাও এখানে কি করা আছে, আপনার দেয়া আছে। তো আপনার এই সাইজেই মেনটেন করে ওখানে আহ, ছবিটা রাখতে হবে। তারপরে হচ্ছে যে পজিশন অ্যাজ পার স্যাম্পল, এটা লোগোটা কোথায় বসবে সেটা হচ্ছে স্যাম্পল, আপনি দেখবেন স্যাম্পলে যেখানে আছে আপনি আপনার ওয়ার্ডের মধ্যে ঠিক সেখানে ইয়ে করবেন, সেখানেই রাখবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে টেক্সট। টেক্সট বলছে হেডার টেক্সট, ফন্ট হবে এরিয়াল, অর্গানাইজেশন নেম, ফন্ট সাইজ হবে 20 পিটি। হ্যাঁ, এটা কিন্তু পিক্সেল না অথবা ইঞ্চি না, এটা হচ্ছে পিটি, এটা হচ্ছে পয়েন্ট বলে। দেন হচ্ছে অ্যাড্রেস ফন্ট হবে 14 পিটি। তারপরে হচ্ছে অ্যালাইনমেন্ট হবে সেন্টার। আচ্ছা, এটা কিসের জন্য? এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট কম্পিউটার লেখা আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি কোম্পানির নেম। এটার জন্য ফন্ট সাইজ বলছে হচ্ছে 20 পিটি। দেন এটার অ্যাড্রেসটা কোনটা? এটা হচ্ছে আগারগাঁও, ঢাকা। এইটা হচ্ছে তার অ্যাড্রেস। এটা হবে হচ্ছে 14 ফিট। তো এইগুলোর দেখেন একদম পুরো আপনার যে সাইজ দেয়া লাগবে পুরোটাই এখানে বলে দিছে একদম। দেন হচ্ছে বডি টেক্সটেরও বলে দিছে ফন্ট হবে এরিয়াল। পরে হচ্ছে টাইটেল মান্থলি রিপোর্ট, এটার সাইজ হবে 14 পিটি। দেন হচ্ছে স্টাইল হবে আন্ডারলাইন, আদার ফন্ট হবে 11। এটা হচ্ছে হেডার সেকশনের জন্য, এটা হচ্ছে আদার টেক্সটের জন্য, এই দুটো। এগুলো সব আপনার যেভাবে আছে স্যাম্পলের মধ্যে সেভাবে দিবেন। আচ্ছা, কারো মনে হয় মাইক অন করা আছে, একটু অফ করবেন কাইন্ডলি। ওকে, তো আমরা ওয়ার্ডে চলে যাই। আমরা যে এক্সেলে যেটা করছিলাম সেটা তো আমাদের করাই আছে। তো এক্সেলে আমি এটা সেভ করে রাখছিলাম যেটা করা হয়েছিল। সেটা হচ্ছে একটু সময় নিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এক্সেল ডকুমেন্ট, চারটি। এটা হচ্ছে আমাদের এক্সেল ডকুমেন্ট, হ্যাঁ, এটা আমরা কালকে করেছি, তাই তো? তো এটার মধ্যে দেখানোর আর কিছুই নাই। এখন এইটাকে ইউজ করেই আমরা হচ্ছে ওয়ার্ডের যে কাজ। আচ্ছা, আজান দিচ্ছি, আমরা তাহলে একটু ব্রেক নিই, হ্যাঁ, আজানের পরে শুরু করছি আবার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এতটুকু কাজ হচ্ছে আমরা কালকে করেছি, তাই না? এখন হচ্ছে আমাদের বাকি ওয়ার্ডের যে কাজটা আছে সেটা করতে হবে। এখন ওয়ার্ডের কাজের জন্য আমরা যদি জব শিটটা দেখি, এইভাবে হচ্ছে কাজ করতে হবে। দেন হচ্ছে এই এক্সেলে যে কাজটা করছি সেটাকেই হচ্ছে ওয়ার্ডে নিয়ে আসতে হবে। ওকে, তো আমরা হচ্ছে শুরুর যে কাজটা ছিল সেটা আগে করি। আগে পেজ সেট আপ হতে শুরু করে যা যা দরকার সেটা আমরা করি। আমার এখানে হচ্ছে অলরেডি করা আছে, আমি এটা কেটে দিই।
ওকে, তো এই হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। যখনই আমরা ওয়ার্ডের মধ্যে ডকুমেন্ট ওপেন করব, সবার আগে আমাদের পেজটাকে সেট আপ করে নিতে হবে। পেজ সেট আপের জন্য আমাদের হচ্ছে চলে যেতে হবে কোথায়, লেআউটে। আপনি যদি লেআউটে আসেন ওয়ার্ডের মধ্যে, এই যে কর্নারে চারটা জিনিস পাবেন, একটা হচ্ছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, আর একটা হচ্ছে কলাম। সচরাচর এই চারটা জিনিস দিয়েই আপনার ওয়ার্ডের যে পেজ সেট আপ বা পেজের হচ্ছে যে ক্রাইটেরিয়া, সেটা আপনি ফিল আপ করতে পারবেন। যদি দেখায় তাহলে দেখেন এখানে কি লেখা আছে, পেজ সাইজ। তো আমরা এখানে কি সাইজ দেখতেছি না? স্যার ক্লাসে করতে বললাম। বুঝিনি কি বললেন, আরেকবার কোশ্চেন করবেন। স্যার ক্লাস রেকর্ডটা হচ্ছে? হ্যাঁ, রেকর্ড অন করা আছে, রেকর্ড হচ্ছে। আচ্ছা, শুরুতে কি দেখলাম আমরা, পেজের যে সাইজ সেটা নির্ধারণ করতে বলছে। তো এইখানে দেখেন এই যে সাইজ আছে, সাইজের অ্যারোতে ক্লিক করি। অ্যারোতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে ওখানে যে রিকোয়ারমেন্টটা আছে, এটার সাইজ কত বলছে, 8.3 ইঞ্চিস বাই 8.25 ইঞ্চিস। তো এখানে কি এটা আছে 8.3 ইঞ্চিস বাই 8.27, এটা হচ্ছে 8.27। এখানে কোন পেজের জন্য হবে এটা, 8.5, 8.5, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আপনার এই ডিফল্ট ভাবে এটা নাই, হ্যাঁ, 8.3 বাই 8.25 এই সাইজের এখানে আপনার কোনো পেজ নাই। যেহেতু এখানে নাই, তো সেহেতু আপনার কি এটা ওনারা এখান থেকে বাইরে দিছে, মানে ওনারা নিজেদের মতো করে দিছে। এখন যেহেতু নিজেদের মতো করে দিছে, আপনারও কি ওই সাইজেরই নিতে হবে। সেটা যদি এখানে না থাকে তাহলে কোথায় যাবেন, মোর পেপার সাইজেস, এইখানে যাবেন। এখানে যদি আসেন, আপনি দেখেন এই যে এখানে উইথ দেন হচ্ছে হাইট, এখানে দুইটারই অপশন আছে। তো এখান থেকে আপনি জাস্ট চেঞ্জ করবেন কি, আমার উইথ লাগবে 8.3 আর হাইট লাগবে হচ্ছে 8.25, না 25 না, মানে 27 ছিল আই থিঙ্ক। 25 নাকি জানি না, আচ্ছা 25, আমি দেখে নিই দাঁড়ান, 25 না দেন 27 এটা। 5ই মনে হয়। আচ্ছা 25 দেয়া আছে, ওকে। তো এখান থেকে কেটে দিয়ে জাস্ট 25, ওকে। দেওয়ার পরে আপনি যদি এখান থেকে জাস্ট ওকে দেন, আপনার পেজের যেই সাইজ সেটা কিন্তু আপনার এই কোশ্চেনের যেই রিকোয়ারমেন্ট সেটা অনুযায়ী হয়ে গেছে। সেটা বুঝবেন কি করে, সেটা বোঝার জন্য আবারও সাইজের অ্যারোতে গিয়ে মোর পেপার সাইজের যে অপশনটা, এখানে ক্লিক করলে এই যে এখানে শো করতেছে, দেখেন এখানে উইথ 8.3 আর কি হাইট 8.25, যেই সাইজ এই পেপারের আছে ওই পেপারের সাইজটা এখানে শো করবে। ওকে, এই হলো আমার সাইজ। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে মার্জিন। এখন মার্জিনও আপনি পাবেন এখানে, দেখেন সাইজের পাশে ওরিয়েন্টেশন, তারপরে আবার এই যে শুরুতেই মার্জিন। আরোতে ক্লিক করেন, মার্জিন বলছে নর্মাল রাখার জন্য। তো এখানে দেখেন নর্মাল আছে অলরেডি। তো এটাও যদি এই সাইজের মতো যদি খুঁজে না পেতাম তাহলে কি করতাম, তাহলে যে কাস্টম মার্জিন আর একটা অপশন এখানে আছে, এখানে যেতেন। এখানে গিয়ে আপনি হচ্ছে ওখানে বলে দিত টপে কত হবে, তারপরে বটমে কত হবে, লেফটে কত, রাইটে কত। আপনিও সেম ভাবে এখানে জাস্ট লিখে দিবেন টপে আপনি কত রাখতে চান, বটমে কত রাখতে চান, লেফট রাইট কত রাখতে চান, দিয়ে জাস্ট ওকে দিলে আপনার মার্জিনও কি সেট আপ হয়ে যাবে। এটা যেহেতু নর্মাল ওখানে বলা আছে, সেহেতু আমি নর্মালি রাখতেছি, চেঞ্জ করতেছি না। যদি চেঞ্জ থাকতো তাহলে আমি এখান থেকে গিয়ে চেঞ্জ করে নিতাম। এটা দেখাই দিলাম যাতে পরবর্তীতে কোথাও যদি এরকম চেঞ্জেস পান তাহলে এভাবে করে ফেলবেন। আচ্ছা, পেজ সাইজ গেল, পেজ মার্জিন গেল, এরপরে হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। পেজ ওরিয়েন্টেশন কি বলছে, পোর্ট্রেট। এখন মার্জিন দুইটা, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ বিষয়টা বোঝানোর জন্য আমি হচ্ছে এটা হচ্ছে প্রায় হচ্ছে স্কোয়ার, এটাকে যদি পোর্ট্রেট ল্যান্ডস্কেপ কোনোটা করি এতে বোঝা যাবে না। এটাই হচ্ছে A4 পেপারে হচ্ছে ভালো বোঝাবে। পোর্ট্রেটটা হচ্ছে এই যে অ্যারোতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, এই যে উপরেরটা হচ্ছে পোর্ট্রেট, নিচেরটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই পোর্ট্রেটটা এখানে যে সিম্বলটা আছে, সিম্বল দেখেই বোঝা যায়। পোর্ট্রেটটা হচ্ছে আপনার পেজ যেটা আছে সেটাকে খাড়া ভাবে রাখবে, হ্যাঁ, মানে লম্বালম্বি ভাবে রাখবে। আর হচ্ছে ল্যান্ডস্কেপ যেটা, সেটা হচ্ছে ভার্টিক্যালি আপনার ওই পেজটা রাখবে। তো এটাই পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দুইটাই ওরিয়েন্টেশনই হয়।
তো যেটা আপনাকে বলবে অ্যাসেসমেন্টের টুলসের মধ্যে আপনি সেটাই ইউজ করবেন। আমাকে পোর্ট্রেট বলছে, দেন পোর্ট্রেট। এখন এখানে কলাম নিয়ে কোনো কিছু বলে নাই, যদি বলতো তাহলে এখান থেকে 2 3 যে কলামে দরকার পড়তো আমি এখান থেকে এটা নিয়ে নিতাম। তো লেআউটের বিষয়টা বোঝা গেল, মানে পেজ সেটআপের যে বিষয়টা, সেটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। জি যদি স্যার। যদি পেজ লেআউটের বিষয়টা আমরা ক্লিয়ার থাকি, তাহলে আমরা পরবর্তী কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই কোম্পানির নেমটা লিখতে হবে। এই কোম্পানির নেমটা থাকবে কোথায়? কোম্পানির নেমটা স্যার, থাকবে, জি বলুন। পেজ যদি দুইটা নেই তাহলে হচ্ছে পোর্ট্রেট যদি একটা উপরেরটা রাখি, নিচেরটা যদি আমি ল্যান্ডস্কেপ করি, ওটা কিভাবে করবো? মানে আমি একবার ট্রাই করছিলাম, দুইটা একসাথেই পোর্ট্রেট হয়ে যায়। আচ্ছা, এটার জন্য আমার হচ্ছে এইখানে দেখালে হবে না, আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। এখানে দেখেন একটা A4 পেপার আছে। এটা হচ্ছে আপনাদের দরকার নাই, কারণ ওয়ার্ডের মধ্যে আপনারা একটা ডকুমেন্টই করবেন। তাও আমি শিখাচ্ছি হচ্ছে এডিশনাল পারপাসে, যখন কখনো যদি আপনার নিজেরই কোনো সিভি তৈরি করেন বা হচ্ছে কোনো বায়োডাটা তৈরি করেন, তখন দেখবেন যে এরকম দরকার পড়বে। তো সেই ক্ষেত্রে শিখে রাখলে আপনারই উপকার হবে। সেই জন্য আমি একটু দেখাই দিতেছি। সেটা হচ্ছে, ধরেন আপনি হচ্ছেন একটা পেজ নিছেন, এটা হচ্ছে পোর্ট্রেট অবস্থায় আছে, হ্যাঁ। আমি লেআউট থেকে এটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে যে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ করলে এটা কি ভার্টিক্যালি হয়ে গেছে। এখন ল্যান্ডস্কেপ না রেখে পোর্ট্রেট রাখি, এরপরে হচ্ছে আমার আরেকটা পেজ লাগবে। পেজ নিব থেকে ইনসার্টে গেলে এখানে ব্ল্যাঙ্ক পেজ আছে। এখন কয়টা হয়েছে? দুইটা পেজ হয়েছে। এখন এই পেজ দরকার আপনার কি পোর্ট্রেট, আর এই পেজ দরকার হচ্ছে কি ল্যান্ডস্কেপ। এখন আমি যদি এই পেজের উপরে সিলেকশন রেখে লেআউট থেকে এটার ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করি, তাহলে কি হয়? এটাও ল্যান্ডস্কেপ হয়ে যায়, এটাও ল্যান্ডস্কেপ হয়ে যায়। তো আমার এইভাবে তো দরকার নেই, আমার দরকার পড়বে হচ্ছে এটা পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ। এখন এই বিষয়টা কিভাবে করবেন? এটা করার ইয়া হচ্ছে আপনার, এই যে যখন সেকেন্ড পেজটা নেবেন, তখন এই ব্ল্যাঙ্ক পেজ এখান থেকে এসে নেওয়া যাবে না। এখান থেকে যদি নেন, তাহলে আপনার দুইটা পেজ হচ্ছে লিংক হয়ে থাকবে। হ্যাঁ, এক পেজে যে কাজটা করবেন সেটা অপর পেজেও অ্যাপ্লাই হবে। তো এখান থেকে নেওয়া যাবে না। আপনার নিতে হবে হচ্ছে লেআউটের মধ্যে এসে, এইখানে দেখবেন আরেকটা ব্রেক সেকশন আছে। এটা হচ্ছে পেজের মধ্যে, মানে ডকুমেন্টের মধ্যে পেজের সেকশনটাকে ব্রেক করে দেয়। তো এই অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলো সেকশন ব্রেক পাবেন। এখান থেকে যখন আপনি নেক্সট পেজে যাবেন, তাহলে এই প্রথম পেজের সাথে সেকেন্ড পেজের কোনো লিঙ্ক থাকবে না। এখন লিঙ্ক না থাকলে কি হবে? লিঙ্ক না থাকলে হবে যে আপনি সেকেন্ড পেজের মধ্যে যে কাজটা করবেন, সেটা প্রথম পেজের উপরে ইফেক্ট ফেলবে না। এইভাবে হচ্ছে আপনি এক পেজ পোর্ট্রেট আর এক পেজ ল্যান্ডস্কেপ রাখতে পারবেন। এখন স্যার, এই যে সাইডে আসছে, উপর নিচে কিভাবে করবো? এখন তো এটা একটা এটা পাশাপাশি সাইডে চলে আসছে আসছে। কারণ হচ্ছে আমি এটা জুম আউট করছি। আমি যদি জুম ইন করি, এই যে দেখেন এখন একটার উপরে আরেকটা আসছে। ঠিক আছে, যদি জুম আউট করেন তাহলে পাশাপাশি দেখাবে, আর যদি জুম ইন করেন তাহলে একটা উপরে থাকবে, একটা নিচে থাকবে। এখন এই বিষয়টা বুঝতে পারছেন, একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ কিভাবে করবেন? জি। ওকে, তাহলে পরবর্তী কাজে আসি। পরবর্তী কাজ হচ্ছে, আমার এই কোম্পানির যে নেমটা সেটা আমার কি করতে হবে? লিখতে হবে, এবং এটা লিখতে হবে কোথায়? পেজের একদম মাঝখানে। তো আমি হচ্ছে আগে লিখি, হ্যাঁ। ইস্ট ওয়েস্ট কোম্পানি, এটার সাইজ বলছি হচ্ছে 20। হ্যাঁ, এটার সাইজ হবে 20। দেন হচ্ছে অ্যাড্রেস যেটা হবে, যেটা হচ্ছে আপনার ঢাকা। ওকে, অ্যাড্রেসের সাইজ হবে হচ্ছে 14, তাই না? এই তো। এখন এটার যে অ্যালাইনমেন্টটা সেটা হবে একদম মিডলে। এখন ওয়ার্ডের মধ্যে যখন অ্যালাইনমেন্ট ঠিক করবেন, অ্যালাইনমেন্টের যে অপশনগুলো আছে, অ্যালাইনমেন্টের যে অপশনটা আছে সেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে পাবেন। আচ্ছা, এটার যে অ্যালাইনমেন্টটা সেটা ঠিক করবেন হচ্ছে আপনি এইখান থেকে প্যারাগ্রাফ সেকশনের মধ্যে অ্যালাইনমেন্ট পাবেন। এখানে অ্যালাইনমেন্ট চারটা আছে টোটাল। একটা হচ্ছে লেফট অ্যালাইন, আর একটা হচ্ছে সেন্টার, দেন হচ্ছে রাইট অ্যালাইন, দেন হচ্ছে আপনার জাস্টিফাই। হ্যাঁ, তো এই ডকুমেন্টের মধ্যে আপনার যে টেক্সটটা আছে সেটা আছে হচ্ছে সেন্টার অ্যালাইন। তো
তো আপনি এটা কিভাবে মানে লেখার পরে পুরোটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে মিডল অ্যালাইন করে দিলেই আপনার এটার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এখন এখানে আর একটা এডিশনাল বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন এই কোম্পানি নেম আর হচ্ছে অ্যাড্রেসটির মধ্যে বেশ মানে অনেকটুকু জায়গা ফাঁকা আছে, মানে এখান থেকে মনে হচ্ছে না যে এটার সাথে এটা, মনে হচ্ছে এটা আলাদা এটা আলাদা, তাই না? এরকমই তো মনে হচ্ছে। জি স্যার। জি এখন জি। আপনি চাইলে এর মাঝখানের যে গ্যাপটা আছে সেটাকে আপনি আরো কমায় আনতে পারবেন। সেটা কিভাবে কমাবেন? সেটা কমাবেন হচ্ছে সিলেক্ট করে আপনি এখানে পাবেন হচ্ছে এই যে প্যারাগ্রাফের মধ্যেই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং নামে একটা অপশন পাবেন। এই অ্যারোতে ক্লিক করলে এখান থেকে আপনার হচ্ছে এর মাঝখানের যে স্পেসগুলো আছে, যে দেখেন যদি 3 দেয় তাহলে কিন্তু অনেকখানি জায়গা কি হয়েছে, বেড়ে গেছে। আবার যদি দরকার না পড়ে, মানে মাঝখানে যদি স্পেস না পড়ে, তাহলে এই যে এখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা দিলে, এক সেকেন্ড, সিলেক্ট করে এই রিমুভ স্পেস দিলে এর মাঝখানে দেখেন স্পেসটা কিন্তু অনেকখানি কমে আসছে। এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আপনি যখন এখান থেকে এই লাইনটা লেখার পরে যখন এন্টার দেন নিচের লাইনে আসার জন্য, এন্টার না দিয়ে আপনি সরাসরি শিফট ধরে যখন এন্টার দিবেন তখন এর মাঝখানে অত বেশি গ্যাপ থাকবে না, এই যে এরকম থাকবে। শুধু এন্টার দিলে আপনার ওটা অনেকটা নিচে চলে আসবে। আর যদি আপনি শিফট ধরে এন্টার দেন তাহলে এটার সাথে এটা সেকশন ওয়াইজ মানে চলে আসবে, এইটার সাথেই এটা এরকম আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, সেটা হচ্ছে এই নিচের যে লাইনটা আছে সেটা, লাইনের জন্য কি করবেন, ইনসার্টের মধ্যে এসে আপনি শেপ যে সেকশনটা আছে সেখানে যাবেন, এখানে পাবেন হচ্ছে লাইন, শেপের মধ্যে লাইন পাবেন। এখন এইখান থেকে যখন লাইন সিলেক্ট করবেন এরপরে আপনি শিপ ধরে এই যে আপনি টেনে দিলেই দেখবেন কি হয়, একটা লাইন ড্র হয়। শিপ ধরার কারণটা কি, শিপ যদি না ধরেন তাহলে যে এরকম আঁকা বাঁকা হবে, মানে উপর নিচ হবে, আপনি তখন বুঝতে পারবেন না যে সোজা হয়েছে নাকি বাঁকা হয়েছে। শিফট ধরলে আপনি দেখেন এই যে আমার কার্সার কিন্তু অনেকখানি নিচে, কিন্তু তারপরও আসতেছে এক লাইনে। শিফট ছেড়ে দিলে এই যে কার্সার যেখানে সেখানেই যাচ্ছে। তো মানে এটা বোঝা যায় না যে সমান কোন দিকে। তো শিফট ধরে আপনি এটা টেনে দিবেন, তাহলে কি হয় লাইন আসছে। এরপরে এটাকে এই যে শেপ স্টাইলের মধ্যে আরতে গিয়ে এখান থেকে এটা একটু মোটা করে দিবেন, এটা একটু বেশি নিচে হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে একটু উপরে দিয়ে দেন, ব্যাস আপনার নিচের লাইনও কমপ্লিট। এরপরে আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে এই যে যে লোগোটা বসানো আছে। এখন এই লোগোর ক্ষেত্রে আপনার হচ্ছে যখন অ্যাসেসমেন্টে বসবেন সেই অ্যাসেসমেন্টের মধ্যে আপনার মানে যদি লোগো তো নাও থাকতে পারে, যে পিসিতে বসবেন সেই পিসিতে যে লোগো থাকবে সেটা তো ম্যান্ডেটরি না, আর সেম এক্স্যাক্টলি লোগো আপনি পাবেনও না। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন যে স্যার আমরা এখানে কি ইউজ করব, আমরা কি লোগো ইউজ করব নাকি হচ্ছে কোনো পিকচার ইউজ করব। তো অ্যাসেসর আপনাকে বলে দিবে যে একটা আপনি একটা পিকচার ইউজ করেন, আপনার ডেস্কটপে দেখেন কোনো পিকচার আছে কিনা, যদি থাকে তাহলে ওই পিকচার ইউজ করবেন, আর যদি না থাকে তাহলে ওই জায়গা ফাঁকা রাখেন, যখন ইলাস্ট্রেটরের লোগো করা হবে ওই লোগোটা এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, এক এক সময় এক এক ভাবে অ্যাসেসর বলে। তো ওটা আপনার হচ্ছে ম্যান্ডেটরি না, আপনার একটা মানে কিভাবে পিকচারটা আনতে হয় বা লোগোটা আনতে হয় সেই বিষয়টা হচ্ছে মোক্ষম। ওনারা দেখতে চাইবে যে আপনি ডকুমেন্টের মধ্যে পিকচারগুলো ঠিকঠাক মতো বসাতে পারেন কিনা। তো এটার জন্যই হচ্ছে ওই লোগোর সেকশনটা রাখা হয়েছে আর কি। এখন আপনি পিকচার অথবা লোগো যেটাই বলেন আনবেন কিভাবে, আনার জন্য আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পিকচার লোগো আনার জন্য যাবেন হচ্ছে ইনসার্টে, ইনসার্টের মধ্যে এখানে পিকচার একটা অপশন আছে। তো পিকচারের অ্যারোতে ক্লিক করলে এখানে দিস ডিভাইস সিলেক্ট করবেন। দিস ডিভাইস সিলেক্ট করলে আপনার এই যে যে পিকচার সরি আপনার কম্পিউটারের মধ্যে যত পিকচার আছে সেগুলো এখানে শো করবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে, ধরেন আমার কাছে একটা লোগো করা আছে, হ্যাঁ, সার্ক হলিডের, তো এটাই আমি ইউজ করি।
দেওয়ার পরে ইনসার্ট দিলাম। ইনসার্ট দিলে কি হয়, আমার লোগো ইনসার্ট হয়েছে। এখন লোগো ইনসার্ট হওয়ার পরেও আপনার দেখেন ডকুমেন্টটা কিন্তু একদম পুরো এলোমেলো হয়ে গেছে না? আমি কি এভাবে সাজাইছিলাম ডকুমেন্টটা? জি স্যার, এলোমেলো হয়ে গেছে। জি কেন বলেন? আমি এভাবে কোথায় সাজালাম? আমি ইস্ট ওয়েস্ট কোম্পানির নিচে লিখলাম আমার অ্যাড্রেসটা, তার নিচে লিখলাম হচ্ছে লাইনটা। এখন আমার লোগো কোথায় চলে আসছে? এর মাঝখানে চলে আসছে। আমার কি এভাবে হলে হবে? তো সরাইতে হবে এটা। হ্যাঁ, আমার এই লোগোটাকে এই কর্নারে নিয়ে আসতে হবে, এখানে রাখাই যাবে না। এখন আপনি ওয়ার্ডে পিকচার অথবা লোগো আনার পরে আপনি যদি এই যে কার্সারে ক্লিক করে যদি এটাকে মুভ করাতে চান, দেখেন এটা কিন্তু সহজে সরতেছে না। হ্যাঁ, এটাই যে এভাবে মুভ হচ্ছে না। এই যে আমি যদি নিচের দিকে আনতে চাই বা উপরে নিয়ে যাই, দেখেন একদম লেখার উপরে চলে যাচ্ছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। এটা কিন্তু এখানে সহজে আসতেছে না। তো এইটা যাতে ইজিলি যে কোনো জায়গায় আপনি বসাতে পারেন, সেজন্য এটার যেই ইয়েটা আছে, লেআউট আছে, এই লেআউটটাকে চেঞ্জ করতে হবে। এই লেআউটটা চেঞ্জ করবেন কোথায়? লেআউটটা চেঞ্জ করবেন পিকচার আপনি যখন সিলেক্ট করবেন। মাইক্রোফোন কারো যেন অন আছে, একটু অফ করে দেবেন। তো এই পিকচারটা যে লেআউটটা আছে সেই লেআউটটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবে কিভাবে? পিকচারের উপরে যখন আপনি ক্লিক করবেন, মানে পিকচার যখন সিলেকশন আছে, এই যে সিলেক্ট থাকলে এরকম চারদিকে আপনার এই যে এরকম বল শো করে। হ্যাঁ, তো এই লেয়ার যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে একটা পাশে বক্স শো করবে, এই যে লেআউট বক্স। হ্যাঁ, এই যে আমি যদি ক্লিক করি, দেখেন এই যে একটা বক্স শো করতেছে না? এটাকে বলে কি লেআউট অপশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কি লেখা আছে, ইনলাইন উইথ টেক্সট। এটা সিলেকশন আছে। এখন এটাকে সরানোর জন্য আপনার এই যে উইথ টেক্সট ওয়ার্পিং এর মধ্যে 6টা অপশন। এই 6টা অপশনের মধ্যে যখন এই নিচের যে দুইটা আছে, একটা হচ্ছে বিহাইন্ড টেক্সট আর একটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এই দুইটার যে কোনো একটা আপনি যখন দিবেন, তখনই আপনি এটাকে ফ্রিলি মুভ করাতে পারবেন। এখন দেখেন আমি এটা দিলাম ইন ফ্রন্ট অফ টেক্সট, এরপরে এটাকে আমি ছোট করি। ছোট করে এই যে এখানে আমার লোগো ছিল, দেখেন আমি এখন নিতেছি ইজিলি, কিন্তু এখানে চলে আসতেছে। শুরুতে কিন্তু আসে নাই। এখন এটা এটা তো মনে হয় পিকচার ফরম্যাটে থাকে, থ্রো দিয়ে করা যায়। বুঝিনি আমি। এই যে এটা পিকচার ফরম্যাটে থ্রো দিয়ে তো করা যায়। পিকচার ফরম্যাট থ্রু, হ্যাঁ, এখান থেকেও আপনি লেআউট চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে এটা করতে পারবেন। আপনার এখান থেকে ইজি না, আপনি যদি এখান থেকে ইজি মনে করেন আপনি করেন, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে এখানে আমি যখন ক্লিক করি আমার কাছ থেকে এখানেই চলে আসতেছে, তো আবার পিকচার ফরম্যাটে গিয়ে আবার এখান থেকে চেঞ্জ করার কোনো আমার কাছে মানে আমার মনে হয় না। তা আপনার যদি যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে চেঞ্জ করে নেবেন, অসুবিধা নাই। এখন এখানে বসানোর পরে আমার হচ্ছে যে সাইজটা দেয়া আছে, এখানে যদি দেখি এখানে সাইজ কত দেয়া আছে, 0.75। এটা হচ্ছে আপনার উইথ আর হাইট হবে 1, এবং এটা ইঞ্চিতে দেয়া আছে। তো এই সাইজ চেঞ্জ করবেন কি করে? সাইজ চেঞ্জ করবেন হচ্ছে পিকচার ফরম্যাট এসে, পিকচারে ক্লিক করলে আপনার এখানে পিকচার ফরম্যাট শো করবে। পিকচার ফরম্যাটে এসে এই কর্নারে দেখবেন এই যে এখানে সাইজের অপশন। এখন সাইজ আছে 0.69 বাই 0.59, আর আমার এখানে সাইজ বলছে 0.75 ইন্টু 1। তো এখান থেকে জাস্ট লিখে দেন 0.75 দেন হচ্ছে 1। এখন দেখেন আমি এটা চেঞ্জ করলাম, কিন্তু চেঞ্জ করার পরে এইখানে আমার দরকার 1, এটা ঠিক আছে, কিন্তু এইখানে গিয়ে কি ঠিক আছে? আমার দরকার 0.75, কিন্তু এখানে আছে কত? 1.16। এটা কি আমার ক্রাইটেরিয়ার সাথে যায়? জি না। তো যেহেতু আমার ক্রাইটেরিয়ার সাথে যাচ্ছে না, তো সেখানে এটা আমার রাখা যাবে না। এটাকে কি করতে হবে? ঠিক করতে হবে। ঠিক করব কিভাবে? এই যে নিচে আরেকটা দেখবেন অ্যারো আছে, সাইজের এখানে ছোট্ট একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এরকম একটা কি আসবে, আপনার লেআউটের পপআপ চলে আসবে। এখন এই পপআপের মধ্যে একটা অপশন আছে লক অ্যাসপেক্ট রেশিও, মানে আপনার ছবির যে রেশিওটা আছে এটাকে সে লক রাখবে। তো এখান থেকে এই অপশনটাকে আনটিক করে দিবেন। আনটিক করার পরেই আপনি এখানে যে সাইজ ছিল 75 ওটা দিয়ে তারপরে যখন ওকে দিবেন, এখন দেখেন আপনার
এই যে যেই সাইজটা সেটা কিন্তু মেনটেন করা আছে যেভাবে আপনার রিকোয়ারমেন্ট আছে। আপনার এই লোগোর দিকে দেখে কোনো লাভ নাই যে লোগো কিরকম হয়ে গেল, এটা দেখে কোনো লাভ নাই। অ্যাসেসর দেখবে আপনার এখানে এই সাইজগুলো মেনটেন আছে কিনা। তো এই কাজটা আপনারা করবেন। ওকে, এই হচ্ছে আমার টপ সেকশন, মানে উপরের যে সেকশনটা ছিল এর জন্য কাজ। আমার নাম লেখা হয়েছে, তারপরে হচ্ছে এরকম দাগ দেওয়া হয়েছে, তারপরে আমার লোগো হয়ে গেছে। এরপরে হচ্ছে মান্থলি রিপোর্ট যে লেখাটা আছে সেই লেখাটা আমি লিখতে হবে। কি একটু জিজ্ঞাসা করতে পারি? ওই যে আমার নেটে প্রবলেম ছিল, তো ওই আন্ডারলাইনটা কিভাবে দিছেন এটা আমি দেখি নাই। আন্ডারলাইনটা বলতে হচ্ছে এই যে নিচে যে দাগটা দেওয়া হয়েছে সেটার কথা হ্যাঁ, বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, এটাই। এটা হচ্ছে কিছুই না, এটা আপনি ইনসার্টে এসে এই যে শেপ পাবেন, শেপের আড়তে আসলে এই যে এখানে কি আছে, লাইন আছে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এই লাইন নিয়ে আপনি যখন লাইনটা ড্র করবেন, শিপ ধরে ড্র করবেন, দেন হচ্ছে এটাকে একটু মোটা করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে আমার মান্থলি রিপোর্ট যে লেখাটা আছে সেই লেখাটা লিখতে হবে। এবং এই লেখাটা লিখবো কোথায়, একটু নিচের দিকে। তো কার্সারটা একটু নিচে নিয়ে আসি, এখান থেকে এটা ইসের সাথে লক হয়ে আছে। এই কার্সার নিচে আনার পরে এখন লিখবো হচ্ছে মান্থলি রিপোর্ট। মান্থলি মানে আমার মনে নাই, ক্লাস কি টাইম শেষ নাকি? আরে আচ্ছা, এটার কিন্তু সাইজ বলা ছিল, এটার সাইজ ছিল হচ্ছে 14 পিটি। হ্যাঁ, তো এখান থেকে এটা 14 পিটি হবে, 14 পিটি। দেন হচ্ছে এটা আন্ডারলাইন হবে, মানে এটার নিচে একটা দাগ টানা থাকবে। সিলেক্ট করে এই আন্ডারলাইন অপশনটা ক্লিক করে দিলে আপনার এই যে নিচের যে আন্ডারলাইন সেটা চলে আসবে। আচ্ছা, এটার পরে এরপরে কাজ হচ্ছে আমরা এক্সেলে যে কাজ করছি সেই সেই কাজটাই আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো সরি, একটু ডিস্টার্ব। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা এক্সেলে যে কাজটা করছি সেটাই এখানে কি করতে হবে, নিয়ে আসতে হবে। এখন নিয়ে আসার জন্য আমরা কি করব, এক্সেলের যে ডকুমেন্টটা আছে, মানে শুরুতে হচ্ছে এই এতটুকু টেবিল যেটা করছি, এখানে আমাদের হচ্ছে এই এক্সট্রা করে অংশের দরকার নেই, এটা বাড়তি অংশ, এটা লাগবে না। তো এতটুকু যে এরিয়ার কাজটা আছে সেটাকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করব, কি সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে কপি করতে হবে। কপি করব কন্ট্রোল সি দিয়ে, অথবা রাইট ক্লিক করে আপনি কপি করতে পারেন। কপি করার পরে এখানে এসে আপনি যদি সরাসরি কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেন, তাহলে এটা আপনার হবে না। কেন হবে না? আহ, সেটার কারণ হচ্ছে, ধরেন আমি এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এই যে আমার পুরো ডাটাটা কিন্তু এখানে চলে আসছে। এখন অ্যাসেসর যদি চায়, হ্যাঁ সব সময় করে না, তারপরেও যদি চায় এখান থেকে এসে অনেক ভ্যালু চেঞ্জ করবে। যেমন এখানে 60 লেখা আছে, এখানে ধরেন 10 দিয়ে দিবে। 10 দিলে এই যে এখানকার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়েছে না, এখানে 10 ছিল, এখানে এটার সাথে গুণ হয়ে এখানে 4000 হয়ে গেছে। এটা কিন্তু ভ্যালু চেঞ্জ হয়েছে। কিন্তু আপনি যদি ওয়ার্ডে আসেন, ওয়ার্ডে কি এই ভ্যালু চেঞ্জ হয়েছে? এখানে কিন্তু 60 এর 60ই রয়েছে। তো এই কারণেই আপনাকে মানে ওয়ার্ডে এটাকে চেক করে অ্যাসেসর এইভাবে, যে ভ্যালুগুলো চেঞ্জ হয় কিনা। তো যদি চেঞ্জ না হয় তার মানে আপনার এটা পেস্ট করা হয় নাই। তো এটাকে পেস্ট আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যাবে না, এটাকে পেস্ট করতে হবে একটু অন্যভাবে। সেটা হচ্ছে কি, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। হ্যাঁ, কন্ট্রোল সি কপি করার পরে এই যে ওয়ার্ডের মধ্যে ক্লিপবোর্ডের মধ্যে দেখবেন একটা পেস্ট অপশন আছে, অ্যারোতে ক্লিক করবেন, তারপরে এখানে পাবেন পেস্ট স্পেশাল নামে একটা অপশন পাবেন।
এখানে যাবেন, এখানে আসলে একটা আছে পেস্ট আর একটা আছে পেস্ট লিঙ্ক। আমাদের এটাকে লিঙ্ক আপ করে পেস্ট করতে হবে। তো আমরা যাব পেস্ট লিঙ্ক। পেস্ট লিঙ্ক কি করব, আমরা এক্সেলের যে কাজটা করছি সেটাই তো এখানে পেস্ট করব, তাই না? তো এখানে দেখবেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এইটা ক্লিক করে দেন ওকে দিবেন। এখন দেখেন এটা সেম ভাবে কিন্তু আবারও পেস্ট হয়েছে। পেস্ট হওয়ার পরে আপনি এখন এখানে এসে ভ্যালু একটা চেঞ্জ করে দেখেন। এখানে 10 আছে, 10-এর জায়গায় আমি আবার 60 লিখি, 60 দিলাম। 60 দিয়ে আমি হচ্ছে মিনিমাইজ করে যদি এখানে আসি, দেখেন এখানে এই যে মাউসের এটা 10 ছিল না একটু আগে, এখন কিন্তু এটা 60 হয়ে গেছে। আরেকটা আমি চেঞ্জ করি, আরেকটা কি চেঞ্জ করবো, একদম উপরেরটা ধরেন আমি ডাবল জিরো দিয়ে দিই, একদম 0 0, হ্যাঁ 0 0 0 0 দিলে এখন দেখেন এখানেও কিন্তু কি হয়েছে, 0 রয়ে গেছে। তো আপনার ডাটা যেটা আপনি চেঞ্জ করতেছেন এক্সেলে, সেটা কি হয়েছে, সরাসরি ওখানে চেঞ্জ করতেছে। এতে এটা কি হয়েছে, মানে লিঙ্ক হয়ে গেছে। তো আপনারা যখন এক্সেল থেকে এখানে এনে পেস্ট করবেন, তখন এইভাবেই পেস্ট করতে হবে যাতে এটা লিঙ্ক আকারে থাকে, ঠিক আছে? আর কালকে একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধরেন এখান থেকে আমি হচ্ছে একটা ভ্যালু চেঞ্জ করে ধরেন এখানে 12 দিলাম, 12 দিলাম, 12 দেওয়ার পরে এইখানে দেখেন এটা লাল হয়ে গেছে না, এই যে এটা কি হাইলাইট হয়ে গেছে, এটা হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ এখানে একটা রিকোয়ারমেন্ট অ্যাড করছে ওনারা এক্সেলের মধ্যে। রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যাপ্লাই সেল ফরম্যাটিং অনলি ফর টোটাল সেলস ফিল্ড টু হাইলাইট দ্য সেলস কন্টেন্ট লেস দেন 20,000। মানে 20,000 টাকার নিচে যেই ঘরে থাকবে, এখানকার যে ঘরে হচ্ছে 20,000-এর নিচে থাকবে, সেই ঘরটা এরকম কি হবে, হাইলাইট হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমি কালকে দেখাই নাই আপনাদেরকে, বা আমি ভুলে গেছি। তো এই কাজটা আমি হচ্ছে আজকে দেখাই দিচ্ছি, আপনারা একটু দেখেন। হ্যাঁ, এই কাজটা কিভাবে করবেন, আমরা তো হচ্ছে কালকে কি করছিলাম, গুণ করছিলাম না, এই ঘরের সাথে এই ঘর গুণ করেছিলাম না, গুণ করে এখানে টোটালটা বসছে, তাই তো? তো এইখানে আপনার গুণ করার পরে সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ঘরগুলো সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এইখানে একটা পাবেন কন্ডিশনাল ফরম্যাটিং, এই অ্যারোতে যাবেন, এখানে পাবেন হাইলাইট সেলস রুল, মানে আপনার কি এই যে সেলস যেগুলো সিলেক্ট করছেন সেগুলোকে হাইলাইট করার রুল। হ্যাঁ, তো এখানে আবার আসলে দেখবেন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু অনেকগুলো আছে। তো আমার রিকোয়ারমেন্টে কি বলছে যে 20,000-এর নিচে যদি হয়, তাহলে আমি এখন এখান থেকে কোনটা সিলেক্ট করব? আমি কি গ্রেটার দেন সিলেক্ট করব দেন নাকি লেস দেন? লেস। হ্যাঁ, লেস দেন সিলেক্ট হবে, যেহেতু 20,000-এর নিচে বলছে। যদি বলতো 20,000-এর উপরে, তাহলে আমি যেতাম কোথায়, গ্রেটার দেনে। তো যেহেতু নিচে, সেজন্য লেস দেনে যাব। লেস দেনে গিয়ে এইখানে দেখেন আপনার কিছু সংখ্যা লেখা আছে, এটা কেটে দিয়ে আপনার যেটা দরকার, আমার দরকার কত, 20,000। তো এখানে জাস্ট 20,000 লিখে আপনি জাস্ট ওকে দেবেন। এই যে ওকে দিলে দেখেন 20,000-এর নিচে যেই ঘরে সংখ্যা থাকবে সেটা কি করবে, এই যে এরকম হাইলাইট করে দেবে। তো এই কাজটাও আপনারা করে নেবেন এক্সেলের মধ্যে। এতে কি হবে, আপনার যখন কোনো সেলের মধ্যে 20,000-এর নিচে থাকবে, ওই সেলটা হাইলাইট করে দেবে। ওকে, সেম প্রসেসে হচ্ছে আমরা চার্টটাও নিব। হ্যাঁ, চার্টটাও সেম প্রসেস, চার্টটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন হচ্ছে আচ্ছা ভাইয়া, ভ্যালু চেঞ্জ করলে তখন ওটা টোটাল কিভাবে চেঞ্জ হয়, ওটা একটু দেখালাম। এই টোটাল কিভাবে চেঞ্জ হয়। একটা ভ্যালু যদি চেঞ্জ করি কোয়ান্টিটি থেকে হ্যাঁ, বা যে কোনো সাইড চেঞ্জ থেকে। হবে না, আপনি ফাংশনটা অ্যাড করছেন তো এর উপরে, যে ইকুয়াল দিয়ে যোগ ফাংশন, সাম ফাংশন ইউজ করে পুরোটা সিলেক্ট করছেন, তো এখান থেকে যদি ভ্যালু চেঞ্জ হয়, তাহলে তো এখানে যোগের ভ্যালুও চেঞ্জ হবে, তাই না? আপনি কালকে ক্লাস করতে পারেননি? না, কালকে করিনি। আপনাদের গ্রুপে আমি ক্লাসের রেকর্ডেড ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, ক্লাসটা করে নেবেন। তাহলে বুঝে যাবেন। ওকে, এরপরে আসে হচ্ছে চার্ট। চার্ট আমি কপি করছি, কপি করার পরে এখন চার্টটাকেও সেম ভাবে আমি পেস্ট করব। পেস্ট করব কোত্থেকে, পেস্টের এই অ্যারোতে যাব, এখানে পাবো পেস্ট স্পেশাল, দেন হচ্ছে পেস্ট লিংক, তারপরে কি মাইক্রোসফট এক্সেল, এখানে আসছে চার্ট অবজেক্ট, তখন ছিল ওয়ার্কশিট অবজেক্ট, এখন আসছে চার্ট অবজেক্ট। সিলেক্ট করে ওকে দিবেন। এখন দেখেন চার্ট চলে আসছে, কিন্তু
আপনার ওই টেবিলটা চলে গেছে। আচ্ছা, এটা যাওয়ার কারণ হচ্ছে আপনার যে কার্সার ছিল সেটা এটার উপরে সিলেকশন ছিল, যার কারণে ওটার পরিবর্তে এটা বসছিল। তো আপনি এখান থেকে কার্সারটা নিচে নিয়ে আসেন আগে। এই যে নিচে আনার পরে এখন আবার সেম প্রসেসে যান, গিয়ে পেস্ট লিঙ্ক মাইক্রোসফট এক্সেল ওয়ার্ক চার্ট অবজেক্ট দেন ওকে। এখন দেখেন চার্টটা নিচে চলে আসছে। এই অবস্থায় কি এক্সেলটা ওপেন করা থাকবে? হ্যাঁ অবশ্যই আপনার এক্সেলটা তো ওপেন আচ্ছা থাকবে, না হলে আপনি কপি করবেন কিভাবে? আচ্ছা। এরপরে হচ্ছে আপনি এটাকে কন্ট্রোল এস দিয়ে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে নিচে আপনার এই যে নেম অ্যান্ড সিগনেচার এই দুইটা অপশন আছে। এটা আপনারা আশা করি লিখতে পারবেন। এখানে কার্সার নিয়ে এসে জাস্ট নেম অ্যান্ড সিগনেচার লিখে দিবেন, নেম আর নিচে হবে হচ্ছে ডেট। আর একটা বিষয় কি লক্ষ্য করছেন, আমার দেখেন এখানে মান্থলি রিপোর্টের নিচে আমি আন্ডারলাইন ইউজ করছি, কিন্তু আমার পুরো ডকুমেন্টের মধ্যেই আন্ডারলাইন চলে আসছে। যার কারণ কি, আমার আন্ডারলাইন আমি আর ডিসিলেক্ট করি নাই। তো এটাকে আন্ডারলাইন ডিসিলেক্ট করে নেবেন মান্থলি রিপোর্ট লেখার পরে। ডিসিলেক্ট করে দিলে আন্ডারলাইন থাকবে না। ওকে, এখানে নেম তারপরে ডেট, এরপরে কন্ট্রোল এস দিয়ে আপনার এই ডকুমেন্টটা সেভ করে ফেলবেন। দেন আপনার ওয়ার্ডের যে কাজ সেটাও শেষ। আমরা কি ওয়ার্ডের কাজটা বুঝতে পারছি? जी सर। ওকে, ক্লাসের টাইম হচ্ছে 5 হয়ে গেছে। জি স্যার চার্ট তো চেঞ্জ হয় না, চার্টটা কিভাবে চেঞ্জ? এখন তো এই যে নামগুলা চার্ট চার্টের চেঞ্জ হয় না, চার্ট হচ্ছে। তো চেঞ্জ হয়েছে, অবশ্যই হয়নি কেন? আমি যদি এখান থেকে ভ্যালু চেঞ্জ করি এক্সেলের মধ্যে এসে, ধরেন কি যে মাইক্রোফোনের বেশি আছে সবচেয়ে বড়, এটাকে হচ্ছে কত দিব, 10 দিলাম। এই যে দেখেন মাইক্রোফোনের বার কি হয়েছে, কমে গেছে না? তো আমি যদি আবার ওয়ার্ডের মধ্যে আসি, এই যে ওয়ার্ডের মধ্যে মাইক্রোফোনের বার কিন্তু কমে গেছে, চেঞ্জ তো হয়েছে। মানে এক্সেল থেকে চার্ট নিলে অটোমেটিক ওটা সেট হয়ে যায়, মানে সিলেক্ট করার পরে আপনি যখন দেখালেন আজকে ক্লাসে, ওটা মানে সিলেক্ট করার পরে তখন হচ্ছে চার্টটা নিলে অটোমেটিক ওখানে চার্টের মধ্যে আহ, ওই প্রোডাক্ট আর হচ্ছে প্রাইস গুলো বসে যায়। এই টোটাল সেলস আর হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করলে অটোমেটিক বসে যাবে, সেটাই বলতেছেন? কিভাবে সিলেক্ট করলাম? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ। কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, প্রোডাক্টের এটা কন্ট্রোল, এটা সিলেক্ট করে দেন কন্ট্রোল ধরবেন, এরপরে টোটাল সেলসের এটা সিলেক্ট করবেন, তাহলে হবে। পরে চার্টটা নিলেই তখন অটোমেটিক হ্যাঁ, হয়ে এটা যাবে। সিলেক্ট করবেন, তারপরে কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করবেন, তারপরে ইনসার্টের মধ্যে রিকমেন্ডেড চার্ট, এখানে যে চার্ট পাবেন দিয়ে ওকে দিলেই আপনার এই চার্টটা চলে আসবে। দেন হচ্ছে চার্ট টাইটেল যেটা দেয়া আছে আপনারা এটা ডাবল ক্লিক করে ওটা চেঞ্জ করে দেবেন। ওখানে মনে হয় টোটাল সেলস এই টাইটেলটাই এখানে আছে, ওটা আপনারা চেঞ্জ করে আচ্ছা, দেবেন। চার্ট এটা কালারফুল করছেন কিভাবে? আহ, ব্ল্যাক কালার দিছেন? এই চার্টটা সিলেক্ট করে এখানে চার্ট ডিজাইন পাবেন, চার্ট ডিজাইন থেকে এই যে দিকে অনেকগুলো ডিজাইন আছে সেগুলো থেকে একটা সিলেক্ট করে দিলে আপনার চার্টের ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমাদের ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমি চাচ্ছিলাম যে পাওয়ার পয়েন্টটাও দেখানোর জন্য। তো এখন কি আপনাদের কি আবার নতুন লিংক দিব নাকি হচ্ছে আজকে এখানে শেষ করব? নতুন লিঙ্ক দিতে পারেন, সমস্যা নাই। ভাই আজকে আমাদের এখানে আরেকটা শেষ করেন। ক্লাস আছে 9টায়। শেষ করে দেন, তাও দেবো আমি। আচ্ছা, তো আপনাদের আরেকটা ক্লাস আছে, পাওয়ার পয়েন্টও বেশি কাজ লাগতো না। আমি হচ্ছে পাওয়ার পয়েন্টের ইয়েটা দিয়ে দেই, ওভারভিউটা দিয়ে দিই। পাওয়ার পয়েন্টের ওভারভিউটা হচ্ছে এখানে যদি দেখেন এই যে এটা 4টা স্লাইড করতে হবে। 4টা স্লাইড নিতে হবে। তার একই ফরম্যাটে না, স্লাইড নেওয়ার পরে একই হ্যাঁ ফরম্যাটে হ্যাঁ, পেস্ট করে তারপর। সেম ফরম্যাটে এই যে আপনি টেবিলটাও পেস্ট করবেন, চার্টটাও পেস্ট করবেন, আর প্রথম স্লাইডে শুধুমাত্র এই যে কোম্পানির নামটা লিখবেন, কোম্পানি পারফরম্যান্স রিভিউ, আর হচ্ছে নিচে একটা শেপ বসাবেন, আর একদম আচ্ছা শেষের স্লাইডে থ্যাংক ইউ থাকবে। তো এটাও একদম সিম্পল। আমি হচ্ছে ট্রানজিশন কিভাবে? ট্রানজিশন ট্রানজিশন, আচ্ছা এই বিষয়গুলো তাহলে কালকেই দেখাতে হবে, কারণ হচ্ছে এখন আর ক্লাসের সময় নেই, যেহেতু আপনারা আর এর পরবর্তীতে ক্লাস করতে পারতেছেন না। তো সেই হেতু আমি হচ্ছে রেকর্ডিং, স্ক্রিন দেখেন। হ্যাঁ রেকর্ডার অন করে দিছি। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা তাহলে কি করছি, ওয়ার্ড আর হচ্ছে এক্সেল এই দুটোর কাজ আমরা করে ফেলছি। এরপরে আমাদের কাজ হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ। হ্যাঁ,
স্যার এটা একটু বলবেন যে অ্যাসেসমেন্টের সময় আপনার হচ্ছে এক্সেল, পাওয়ার পয়েন্ট আর হচ্ছে ওয়ার্ডে কি আলাদা আলাদা টপিক আসবে নাকি একই টপিকে হইতে পারে এরকম? এই যে আমরা যেটা করতেছি সেটা কি করতেছি, এক্সেলে কাজ করছি, সেটাকে কপি করে ওয়ার্ডে এনে বসাইছি। আবার সেম হুম। ওয়ার্ডের এক্সেলের কাজটাকে আবার কি করব, পাওয়ার পয়েন্টে এনে এনে বসাবো। দেন হচ্ছে এক্সট্রা কিছু চেঞ্জেস করব। তো এইভাবেই হচ্ছে আসবে। আচ্ছা, আপনারা কি হচ্ছে জবের জন্য যে ফোল্ডার ক্রিয়েশন, এই ফোল্ডার ক্রিয়েট বিষয়টা বুঝেন? মানে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে তার মধ্যে কিভাবে আপনার এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট রাখতে হবে, এই বিষয়টা কি বুঝেন? সবাই কি এই বিষয়টা জানা হ্যাঁ, আছে? হ্যাঁ। সবারই কি এই বিষয়টা জানা আছে? জি স্যার। না ভাইয়া, একটু বুঝায় বলিয়েন, দেখাই দিয়েন। আচ্ছা, আমি হচ্ছে জবের জন্য আপনাদের যে ফোল্ডার ক্রিয়েটের যে মেথডটা সেটা আমি একটু বলে দিই। হ্যাঁ, যারা জানেন তারা তো খুবই ভালো, আর যারা হচ্ছে জানেন না বিষয়টা তারা একটু দেখে নেন। তো আচ্ছা ভাই, আপনাদের, এক মিনিট। ওই যে হ্যাঁ বলুন। মানে যে আপনি বললেন টপিকটা যেটা এক্সেল, পাওয়ার পয়েন্টে, এই টপিক নিয়ে হবে নাকি আলাদা টপিকও আসবে? এখন আপনাদের হচ্ছে এক্সেলের মধ্যে যেটা আসে, যদি এক্সেল আসে আর কি, তাহলে এই সেলস ডাটা অ্যানালাইসিস আসার সম্ভাবনা হচ্ছে কত বলবো আমি, 80% বলবো। 80% এই জন্যে, কারণ এক্সেলের আরো দুইটা হচ্ছে আপনার জবের আছে, স্যাম্পল আছে আমার কাছে। তো ওখান থেকেও মাঝে মাঝে দেয়। এই জন্য আমি এটাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে এটাই আসবে, কিন্তু হাইলি চান্সেস আছে যে এটাই আসবে। আর এটা আসলে আমি যে আর প্রসেসে আগাচ্ছি কি সেই আসবে? সেম প্রসেসে আগাবেন। ঠিক আছে? আচ্ছা, ওয়ার্ড থেকে কি আসবে? ওয়ার্ড থেকে কি মানে এই যে সিভি এগুলা? এটাই তো ওয়ার্ডের কাজ। আমরা হচ্ছে এক্সেলে যে কাজটা করছি সেটাকে এই যে ওয়ার্ডে এনে যখন বসাইছি, বসানোর পরে এটাকে জাস্ট সেভ করে দেব। এটাই ওয়ার্ডের কাজ, আর এক্সট্রা কিছু নাই। সিভি টিভি আসবে না, না? না 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 না, 20 মিনিটে কি সিভি করা যায়? আপনাদের গ্রাফিক ডিজাইনে সময় পাবেন 20 মিনিট? এত অলওয়েজ সময় মতো। আচ্ছা। এক্সেল আর ওয়ার্ডের কাজ সেম আর আছে। আচ্ছা, আমি হচ্ছে ফোল্ডার যে ক্রিয়েটটা সেটা আমি দেখাচ্ছি। ফোল্ডার ক্রিয়েটের জন্য আপনাকে অ্যাসেসর প্রথমেই বলবে আপনার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনাদের নামে। হ্যাঁ, আপনাদের নিজেদের নামে হবে। মাইক্রোফোন অফ করবেন প্লিজ। আচ্ছা, কার মাইক্রোফোন? হ্যাঁ, এটা একটু মিউট করলে ক্লাস থেকে শেষ পর্যন্ত তাহলে হচ্ছে প্রবলেম হয়। আচ্ছা, তো শুরুতে অ্যাসেসর বলবে আপনার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য। ফোল্ডার ক্রিয়েট করবেন কি আপনার নিজেদের নামে, সাথে হচ্ছে আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেইটাও কি ওই ফোল্ডারের নামের মধ্যে থাকবে। তো এখান থেকে ডেস্কটপে আসবেন, এসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে নিউ নামে একটা অপশন পাবেন, এখান থেকে যাবেন কোথায়, ফোল্ডারে। এই যখন দিবেন তখন সাথে সাথে কি হবে, এই যে একটা ডেস্কটপের মধ্যে ফোল্ডার চলে আসছে। এটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক, এর মধ্যে কিছুই নাই। এটা আছে কি নিউ ফোল্ডার নামে। নিউ ফোল্ডার নিয়ে অলরেডি আমার এখানে দুইটা করা আছে, যার কারণে এটা নিউ ফোল্ডার 3 আসছে। তো এটা কি করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবেন কি করে, এটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এখানে দেখেন এই যে রিনেম নামে একটা অপশন আছে, এই রিনেমে যাবেন। রিনেমে আসলে আপনি এটার নাম চেঞ্জ করতে পারবেন। এখন কি নাম দিবেন, আপনার নাম দেওয়ার পরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যে অংশগুলো আছে, মানে শেষের যে অংশটা আছে সেটা বলবেন। এখন ধরেন আমার ক্ষেত্রে 2 3 4 5 6 এরকম কিছু, দেন এন্টার। তো এই হচ্ছে আপনার একদম ডেস্কটপের মূল যে ফোল্ডার সেইটা এটা ক্রিয়েট করা হয়েছে। এখন এর মধ্যে আমার তিনটা সাব ফোল্ডার করতে হবে। তিনটা সাব ফোল্ডার কি করবে, কিভাবে ক্রিয়েট করবেন, এটাকে আগে ওপেন করবেন, ডাবল ক্লিক করে ফোল্ডার ওপেন করবেন। ফোল্ডার ওপেন করার পরে দেখেন ফোল্ডারের মধ্যে কিছুই নাই, সেজন্য এখানে কি আসছে, দিস ফোল্ডার ইজ এমটি, মানে এর মধ্যে কিছুই নাই। এখন এর মধ্যে আমাদের তিনটা ফোল্ডার করতে হবে। সেটাও সেম প্রসেস, রাইট ক্লিক করে এখান থেকে নিউতে যাবেন, নিউ থেকে ফোল্ডার। এখন এখানে এই ফোল্ডারের নাম যেটা দিবেন সেটা হচ্ছে জব 1। জব 1। এই সেম ভাবে আপনি আবারও ফোল্ডার করবেন, সেটা হবে জব 2। জব 2। দেন আবার রাইট ক্লিক করে এখান থেকে
জব 3, এই 3টা ফোল্ডার। অন্যান্য অকুপেশন যেমন আইটি সাপোর্টে হচ্ছে 4টা জব, ডিজিটাল মার্কেটিংয়েও 4টা জব। তো সেখানে আপনার কি করতে হবে, টোটাল 4টা ফোল্ডার করতে হবে এবং 4টা ফোল্ডারের নাম এইভাবেই দিতে হবে, জব 1, জব 2, দেন জব 3, তারপরে হচ্ছে জব 4। এই আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলুন। বলতেছি যে আমাদেরকে আগে পিসিতে ঢুকে কি এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে? হ্যাঁ একদম, এটা হচ্ছে একদম শুরুর কাজ। হ্যাঁ, আপনি যখন ডেমো দিতে যাবেন, ডেমোতে যখন বসবেন, একদম শুরুতেই অ্যাসেসর বলবে নিজেদের নামে এরকম একটা ফোল্ডার করবেন। দেন হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে 3টা সাব ফোল্ডার করবেন, জব 1, জব 2 দেন আর জব 3, এই 3টা সাব ফোল্ডার করবেন। এরপরে এই জব 1 এর মধ্যে থাকবে হচ্ছে আপনার ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্টের যত ডকুমেন্ট আছে সবগুলো থাকবে হচ্ছে এই জব 1 এর মধ্যে। দেন হচ্ছে জব 2 এর মধ্যে থাকবে আপনার ইলাস্ট্রেটরের সকল কিছু, আর জব 3 তে থাকবে হচ্ছে আপনার ফটোশপের সকল কিছু। এই হচ্ছে আপনার ফোল্ডার অ্যারেঞ্জের যে বিষয়টা। তো আমি যেহেতু ওয়ার্ড আর হচ্ছে এক্সেল করছি, তো আমি জব 1 এর মধ্যে আমার এই ওয়ার্ড আর এক্সেলটাকে নিয়ে আসি। সেটা আনবো কি করে, এই জব 1 ফোল্ডারটা ওপেন করব, অথবা এই এক্সেল যেটা যেখানে করছেন সেটাকে রাইট ক্লিক করে এখান থেকে কপি করবেন। স্যার এক্সামের সময় হচ্ছে স্যার বুঝবে কিভাবে যে এইটা আমার কাজ? আচ্ছা, এক্সামের সময় অ্যাসেসর কিভাবে বুঝবে এটা আপনার কাজ? আপনি এই যে যে ফোল্ডারগুলো ক্রিয়েট করছেন না, এই ফোল্ডারের এখানে রাইট যদি ক্লিক করেন, তাহলে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে প্রপার্টিস। এই প্রপার্টিসে যদি যান, তাহলে এখানে দেখেন কিছু কিছু অপশন আছে, যেমন হচ্ছে এই যে ক্রিয়েটেড, এই ক্রিয়েটেড অপশনটা এখানে কি আছে, সানডে জুন 14, 2026, মানে আজকের ডেট মাত্র আমি যখন ক্রিয়েট করছি, এখন 9টা 19 বাজে, এখানে কত দেয়া আছে, 9টা 17 দেয়া আছে। এইটা হচ্ছে একদম ফাস্ট মেথড। আপনার এটা যখন ক্রিয়েট করছেন, এই ডেটটা অটোমেটিকলি এখানে শো করতেছে। এরপরে হচ্ছে আপনার এটার পাথ দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যে করছেন, এই যে সিকিউরিটির মধ্যে, এটা সিকিউরিটি না, সরি, ওটা হচ্ছে উম, আচ্ছা, যে আমি তো প্রথম ফাইলটা ক্রিয়েট করছি ওখানে তো আমার নাম লেখা থাকবে, ওইটা দ্বারা বুঝতে পারবো। না না না, সেটা না, উনি বলতেছে যে এই কাজগুলো যে আপনি করছেন অন্য জায়গা থেকে কপি করে আনেন নাই, সেটা কিভাবে অ্যাসেসর বুঝবে, সেটা বোঝার ওয়ে আছে। হ্যাঁ, এই যে মাত্র যেটা দেখালাম ক্রিয়েটেড, এই ডেটটা থাকবে। দেন হচ্ছে আরো একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমার এখন মনে পড়তেছে না। সেইটাতে একদম হচ্ছে আপনার কম্পিউটারের আইপি সহ দেখা যায়। হ্যাঁ, আপনার এই ওই ফোল্ডারটা কোন আইপিতে করা হয়েছে এবং হচ্ছে আপনার কম্পিউটারের যে আইপি, সেটা যদি চেক করে, এটা সহজে সচরাচর অ্যাসেসর করে না। সেই ক্ষেত্রে মানে ওই আইপি চেক করলে আপনারা বলতে পারবে যে এটা কোন পিসি থেকে করা। ঠিক ও আছে, আচ্ছা, আচ্ছা। মানে ওইগুলা দেখে আর কি শিওর হবে, বুঝতে পারবে যে এটা আজকের করা। হ্যাঁ হ্যাঁ, আজকে করা, এটা হচ্ছে ডেট দেখে বুঝতে পারবে, এখান থেকে ডেট ক্রিয়েশন, ডেট দেখলে বুঝে যায় যে কখন এটা ক্রিয়েট মানে করা আমরা হয়েছে। আমরা যখন চলে কে- যাব তখন তারা চেক দিবে একটা একটা করে এরকম, তাই না? আপনাদের সামনেই চেক করবে আপনাদেরকে। আপনারা যখন ডেমো শেষ হয়ে যাবে তখন সবাইকে বের করে দেবে, বের করে দিয়ে একজন একজন করে ডেকবে, ডাক দিবে, ডেকে বলবে যে এটা ওপেন করেন, এটা ওপেন করেন, এই কাজটা দেখান। হ্যাঁ, দেন হচ্ছে তখনই দেখার সাথে সাথেই আপনাকে এইগুলো ওনারা চেক করে নেবে, আপনার কাজও দেখবে, সাথে এগুলো চেক করে নেবে, আর হচ্ছে এগুলো থেকেই আপনাকে কোশ্চেন ধরবে। মানে ওই আচ্ছা তখনই ভাইবা করে ফেলবে, জিজ্ঞাসা করে করে তখনই ভাইবা করে ফেলবে। আচ্ছা, মানে আমি বলতেছি যে কি কি জিজ্ঞেস করতে পারে, লাইক কেউ কি 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 জিনিস জিজ্ঞেস জিজ্ঞাসা করতে করবে, পারে? জিজ্ঞাসা করবে হচ্ছে আপনার এখানে, এই যেমন ধরেন ওয়ার্ডটা যদি আমি ওপেন করি, ওয়ার্ডের মধ্যে আপনাকে বলবে যে আপনি যে এই পেজের যে সাইজটা নিছেন, এই সাইজটা আপনি হচ্ছে কোথা থেকে নিছেন সেটা আমাকে দেখান। তো তখন আপনি যদি নিজে করে থাকেন তাহলে তো অবশ্যই জানবেন যে আপনি লেআউটে গিয়ে এই যে এখানে সাইজ, এখান থেকে আপনি সাইজ চেঞ্জ করছেন। হ্যাঁ, এরপরে বলবে যে আপনি মার্জিনটা যে নিছেন, কোনটা কোন মার্জিন নিছেন সেটা আমাকে দেখান, তখন এই যে এখান থেকে দেখাবে। আর যদি আপনি না করে থাকেন,
যদি কোনো 2 নাম্বারই করে থাকেন তাহলে তো আপনি এটা বলতে পারবেন না যে এটি লেআউটে গিয়ে সাইজ দেখা যায়। তারপরে বলবে হচ্ছে আপনার এটাকে যে কপি করছেন, এটাকে কপি আপনি কিভাবে করছেন? কোথা থেকে এটাকে লিংক করছেন? তো এই বিষয়গুলোই এভাবেই ধরবে। মানে একদম খুঁটিনাটি বিষয়গুলো ধরে, যেগুলো হচ্ছে সচরাচর আরকি যদি অন্য জায়গা থেকে বা অন্যভাবে করে থাকেন তাহলে হচ্ছে জানার কথা না। তো এগুলোই আপনাকে জিজ্ঞাসা করবে। মানে আমাদের কাজের উপর থেকে এটা যে কাজ আমি করবে, বাইরে থেকে জিজ্ঞেস করবে না। বাইরে থেকে কোশ্চেন করবে না এরকম বিষয়টা না, বাইরে থেকেও করতে পারে। দেখে সবকিছু ঠিকঠাক আছে, তারপরে উনি একটা কোশ্চেন করলো যে গ্রাফিক ডিজাইনের হচ্ছে আপনার প্রিন্সিপাল কয়টা। তো এটা তো আর আপনার জবের মধ্যে নাই, আর উনি চাইলে এগুলো জিজ্ঞাসা করতেই পারে। হ্যাঁ, ওনাকে যে আপনি না করবেন বা উনি যে ভুল এরকম আপনি বলতে পারবেন না, উনি চাইলে জিজ্ঞাসা করতে পারে। তো আচ্ছা, এটা তখন যদি অ্যাসেসরের আমি উপর কোনো রং ডিপেন্ড। অ্যান্সার দিই তখন কি প্রবলেম হতে পারে? হ্যাঁ, তখন যদি রং অ্যান্সার দেন তাহলে বুঝবে যে আপনার নলেজে ঘাটতি আছে, আপনার নলেজ প্রপার নাই। আচ্ছা, আমাদের অনেকখানি কথা চলে আসছে, আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টের সময় লাগবে আমাদের একটু। তো স্যার কাজটা যে কে করছে এটা কিভাবে বুঝবেন? এটাই তো বললাম যে আপনার এখানে ক্রিয়েশন ডেট দেখা যায়, দেন হচ্ছে আর আইপি দেখা যায় আর কি। এক্সামের সময় তো আমাদের পরিচয়টা কিভাবে জানবে যে আমার এটা কাজ? রেজিস্ট্রেশন থাকবে, তো রেজিস্ট্রেশন সম্ভবত থাকবে ওইটাই আর আপনার বেশি এখানে আমি যখন এই যে শুরুতে ফোল্ডার করছি, ফোল্ডার কি করছি, আমার নিজের নাম, দেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এই দুইটা এখানে দিছি, তাই না? তো অ্যাসেসর যখন এই ও ফোল্ডারটা আচ্ছা। দেখবে, এই নামটা দেখে সে বুঝবে যে এটা আপনার করা। এখন বুঝতে পারছেন? হ্যাঁ। রেজিস্ট্রেশন সেভ হবে না, হ্যাঁ। নাম সেভ হবে। এখন হচ্ছে আমরা পাওয়ার পয়েন্টে আসি। পাওয়ার পয়েন্টে আমাদের কাজ হচ্ছে শুরুতেই আমরা যদি স্যাম্পলে তাকাই, স্যাম্পলে কি বলছে পাওয়ার পয়েন্টের জন্য, এটা জব টু না, এখানে পাওয়ার পয়েন্টের জন্য দেখেন একটা পেজ আছে যে এটার মধ্যে রিকোয়ারমেন্ট লেখা, সেম ভাবে রিকোয়ারমেন্ট লেখা আছে, দেন আরেকটা পেজের মধ্যে কি আছে, স্যাম্পল আছে। এখন এখানে শুরুতে আপনার কি বলছে, স্লাইড সাইজ মানে কি, আমরা ওয়ার্ডের মধ্যে দেখছি পেজ সাইজ, আর পাওয়ার পয়েন্টে এসে স্লাইড সাইজ মানে কি, আমার এটা কি একটা স্লাইড, এখন এই স্লাইডের সাইজটা কত হবে সেটা এখানে শুরুতে বলছে। সেটা হচ্ছে 16 দশমিক কত বলছে, 16.16:9, এটাকে কি বলে, আচ্ছা আমি ভুলে গেছি। এটার সাইজটা যেটা নেবেন সেটা নেবেন হচ্ছে ডিজাইনের মধ্যে গেলে এখানে এই যে স্লাইড সাইজ অপশন পাবেন, এখান থেকে এই যে এটা উইড স্ক্রিন, এটাকে উইড স্ক্রিন বলে, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আপনার যে সাইজটা বলছে সেটাকে সিলেক্ট রাখবেন। এরপরে হচ্ছে এটাকে রেশিও বলে, হ্যাঁ, 16:9 এরকম। এরপরে হচ্ছে স্লাইড ট্রানজিশন। এই রিকোয়ারমেন্ট যেগুলো উপরে থাকবে সেগুলো আগে করে নেবেন। স্লাইড ট্রানজিশন হবে কি ওয়াইপ। ট্রানজিশন কোথায় পাবেন, এই যে মেনু বারের মধ্যে এখানে ট্রানজিশন আছে। ট্রানজিশন কি বলছে, আমার ওয়াইপ বলছে ট্রানজিশন। রেকর্ড হচ্ছে ক্লাসটা? হ্যাঁ, রেকর্ড অবশ্যই রেকর্ড হচ্ছে। ট্রানজিশনের মধ্যে আসলে আপনি এখানে পাবেন কি, এই যে ওয়াইপ, হোমের এইখানে এই ওয়াইপ সিলেক্ট করে দিবেন, ওয়েব ট্রানজিশন। এরপরে হচ্ছে আপনার ফন্ট, ফন্ট হবে কি এরিয়াল, হ্যাঁ, ফন্ট সাইজ হবে হচ্ছে 30 ফর কোম্পানি নেম, 40 ফর টাইটেল, 50 ফর টাইটেল, আর হচ্ছে 24 ফর আদার টেক্সট। হ্যাঁ, এই যে সাইজগুলো বলছি এটা হচ্ছে প্রথম স্লাইডের জন্য। আপনার কোম্পানি পারফরমেন্স রিভিউ যেটা সেটা হবে 50, দেন হচ্ছে কোম্পানি নেম হবে হচ্ছে 30, আর আদার টেক্সট 24। এখন কোম্পানি নেম যেটা সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট কোম্পানি। এখন পাওয়ার পয়েন্টের মধ্যে কোনো কিছু যদি লিখতে চান তাহলে আপনি অবশ্যই আপনার হচ্ছে টেক্সট বক্স ইউজ করতে হবে। টেক্সট বক্স পাবেন কোথায়, ইনসার্টে গেলে এইখানে আছে কি টেক্সট বক্স, এই যে ইনসার্টের মধ্যে আসলে একদম এখানে টেক্সটের মধ্যে টেক্সট বক্স, এটা সিলেক্ট করে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে এরকম একটা বক্স চলে আসবে। এখন এর মধ্যে আপনি আপনার যে টেক্সট আছে সেটা লিখতে পারবেন। এখন এখানে লিখবো আমি কি, আমার কোম্পানি নেম, কোম্পানি নেম কি, ইস্ট ওয়েস্ট কোম্পানি। এটার সাইজ বলছে হচ্ছে 30, তো সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করে সাইজটা বড় করে দিলাম, 32 আছে, 30 হবে। ফন্ট হবে হচ্ছে এরিয়াল, এটার ফন্ট এরিয়াল হবে, এগুলো চেঞ্জ করে দিবেন এটা। ওকে,
এবং এটার অ্যালাইনমেন্ট যেটা আছে সেটা হবে একদম সেন্টারে। দেন হচ্ছে আরেকটা লাগবে, সেটা হচ্ছে আপনার কি কোম্পানি পারফরমেন্স রিভিউ যে লেখাটা আছে সেটা, এই যে এটা। আর এটার হচ্ছে আপনার সাইজ হবে কত, 50। সেম আবার ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নেবেন, দেন এইখানে আবার লিখে দেবেন কোম্পানি পারফরমেন্স রিভিউ। দেন হচ্ছে এটার ফন্টের সাইজ হবে হচ্ছে 50, আর ফন্ট হবে হচ্ছে এরিয়াল। দেন এটাও একদম মাঝখানে থাকবে। দেন এটার নিচে কি আছে, এটার নিচে হচ্ছে একটা আন্ডারলাইন আছে, এই যে আন্ডারলাইনটা, এটাকেও আপনি ওয়ার্ডে আমরা যেভাবে শেপ নিয়ে করছি সেম ভাবে আপনি শেপ নিয়েই করবেন, লাইন শেপ নিয়ে একদম এখান থেকে শুরু করে শিপ ধরে এই পর্যন্ত। দেন এটাকে একটু বোল্ড করে দেবেন, বাস শেষ। শেষ না, নিচে হচ্ছে আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে নিচে দেখেন একটা ব্ল্যাক কি আছে, শেপ আছে, দেন হচ্ছে প্রেজেন্টার মানে আপনার নাম আছে। তো এটাও করতে হবে। এটা করার জন্য সেম টেক্সট লেখার জন্য ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখানে লিখবেন প্রেজেন্টার। প্রেজেন্টার মনে স্পেলিং মিস্টেক হয়েছে, আচ্ছা যাই হোক। প্রেজেন্টার থাকার পরে এরপরে নিচে হচ্ছে আপনার এই যে শেপটা আছে সেটা, সেটা কি সেম ভাবে ইনসার্টে গিয়ে আপনি শেপ নেবেন একটা কি, এখানে রেক্ট্যাঙ্গেল নেবেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখান থেকে একদম এই পর্যন্ত জাস্ট শেপ বসা দিবেন। এখন আপনি চাইলে এখান থেকে কালার, কি কালারের কথা বলছি কিনা একটু দেখে নিই। টাইটেল শুড বি তো এটা ফন্টের জন্য বলছে কালার, কিন্তু শেপের জন্য কোনো কালার বলে নাই। যেহেতু বলে নাই সেহেতু আপনি আপনার মন মতো একটা কালার দিয়ে রাখলেই চলবে। আমি হচ্ছে এটা দিই, দেখতে একটু ভালো লাগে। এখন এই যে টেক্সট গুলো লিখছি এই টেক্সটের জন্য কিন্তু আপনার কালার দিয়ে দিছে। কালার কি বলছে, CC066CC, এটা হচ্ছে টাইটেল এন্ড সাবটাইটেল কালার শুড বি এটা, এন্ড আদার ইউ মে চুজ ইয়োরসেলফ। এই যে আপনার টাইটেল, এই ইস্ট ওয়েস্ট কোম্পানি, এটা হচ্ছে কোম্পানি নেম, এটা না। এই যে টাইটেল, এই টাইটেলটার জন্য ওনারা ফন্টের যে কালার হবে সেই কালারটা বলে দিছে। কালারটা কি হবে, 0066CC। এই কালারটা চেঞ্জ করবেন কোত্থেকে, এটাকে সিলেক্ট করে আপনি আসবেন কোথায়, হোমে। হোমের মধ্যে যদি আসেন, এই যে এখানে পাবেন হচ্ছে একটা ফন্ট কালার, হ্যাঁ, এই যে এ দেখা শুধুমাত্র এটা নিচে, এটা হচ্ছে ফন্ট কালার। আপনার ফন্টের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, অ্যারোতে ক্লিক করবেন। এখন এখানে দেখেন আমাকে কালার কোড বলে দিছে, এখান থেকে কিন্তু আমি যদি কালার চুজ করি তাহলে কিন্তু হচ্ছে না। এখন কালার কোড বলছে 0066CC। এই কালার কোডটা কোথায় বসাবেন, সেটা বসাবেন হচ্ছে এই যে মোর কালার আরেকটা অপশন আছে, এখানে যাবেন। এখানে আসলে আপনার স্ট্যান্ডার্ড যদি সিলেক্ট থাকে তাহলে এখানে কালার কোড বসানোর কোনো অপশন নাই, আপনার যাইতে হবে কাস্টমে। কাস্টমে যদি আসেন, আমাদের যে কোড দিছে সেটা হচ্ছে হেক্স কোড, এই যে এটা হেক্স কোড। এই হেক্স কোডের মধ্যে আপনার ওই কোডটা বসাইতে হবে। যদি RGB দিয়ে থাকতো তাহলে এই যে শুধুমাত্র এখান থেকে RGBর যেই মানটা থাকবে এই মানটা আপনি যদি এখানে বসান তাহলে RGBর কালার চলে আসবে। এখন যেহেতু আমাকে হেক্স বলছে, হেক্স কোড দিছে, তো আমি এখান থেকে হেক্সটাকে চেঞ্জ করি, 0066CC। দেওয়ার পরে যখন আপনি ওকে দিবেন, এই কালারের আপনার কি হয়েছে, ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে আমার প্রথম স্লাইড। প্রথম স্লাইডের কাজ শেষ। এরপরে আমাদের কাজ হচ্ছে কি দ্বিতীয় স্লাইড। দ্বিতীয় স্লাইডও পুরোটাই সেম, আপনার জাস্ট এখানে নিচের শেপটা থাকবে আর বাকি হচ্ছে ওইটার উপরে টেবিলটা থাকবে, আর কিছুই থাকবে না। তো এখান থেকে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড নেয়ার থেকে আমি ডুপ্লিকেট করি, সেম স্লাইডটাকে ডুপ্লিকেট করছি। না, আমি ব্ল্যাঙ্ক স্লাইড দিয়েই দেখাই, না হলে আলাদা যাবেন। নিউ থেকে গিয়ে এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, নেয়ার পরে নিচে আমাদের কি লাগবে, ডুপ্লিকেটটা কিভাবে করছেন ওইটা একটু দেখান তাহলে, ওটা দরকার আছে। আচ্ছা ডুপ্লিকেট করার জন্য যেই স্লাইডটা ডুপ্লিকেট করবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হোমের মধ্যে যে যেখানে নিউ স্লাইড আছে এর অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এই যে নিচে একটা আছে ডুপ্লিকেট সিলেক্টেড স্লাইড,
তাহলে কি হবে, এই সেম স্লাইডটাই কপি হয়ে হ্যাঁ নিচে চলে বুঝছি। আসবে। আচ্ছা করছি যখন এখান থেকে দেখাই, আমি জাস্ট এই টেক্সট গুলো কেটে দিই। দাঁড়ান, আমি টেক্সট গুলো কেটে দিই। Yes. নিচের এটা তো আমার দরকারই আছে, এটাকে ডুপ্লিকেট মেরে দিই। আচ্ছা, এখন এটাকেই আমার হচ্ছে নিচের শেপটা থাকবে আর উপরে শুধু টেবিলটা চলে আসবে। টেবিলটা আনার জন্য আমার কি করতে হবে, আবার এক্সেল ওপেন করতে হবে। কি একজন জিজ্ঞাসা করছিলেন যখন এই কপি করব তখন কি এক্সেল ওপেন রাখা দরকার কিনা। এখন আমি যদি যে এক্সেল ওপেন না করি তাহলে আমি এক্সেলটাকে কপি করব কিভাবে। তো সেহেতু আপনার এটা কি ওপেন রাখতে হবে। এক্সেলটা ওপেন করি। ল্যাপটপটায় ক্লাস নেওয়া যাবে না কালকে থেকে। কি হলো, আচ্ছা এক্সেল ওপেন হলো। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, সেম প্রসেস আমরা যেভাবে ওয়ার্ডে কপি করছিলাম, মানে কপি করে নিয়েছিলাম সেম ভাবে এটাকে সিলেক্ট করে কপি করবেন। দেন হচ্ছে কি আপনার এই পাওয়ার পয়েন্টে এসে এই স্লাইডের মধ্যে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা যাবে না। কিভাবে পেস্ট করতে হবে, অ্যারোতে ক্লিক করে পেস্ট স্পেশাল, সেম প্রসেস, পেস্ট লিঙ্ক, দেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, দেন ওকে। এই যে দেখেন আপনার এটা চলে আসছে। এটাকে একটু বড় করে দেন যাতে একটু দেখা যায় আর কি। হ্যাঁ, বড় করে দিয়ে জাস্ট রেখে দেন। শেষ, সেকেন্ড স্লাইডের কাজ শেষ। থার্ড স্লাইডে আসবো। থার্ড স্লাইডে এসে কি করব, আমাদের এই চার্টটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন থার্ড স্লাইডে এসে সেম ভাবে পেস্ট স্পেশাল, পেস্ট লিঙ্ক, মাইক্রোসফট এক্সেল চার্ট অবজেক্ট, দেন ওকে। চার্ট চলে আসছে। এখন এটাকে টেনে বড় করে দেব, এতটুকু হবে। ওকে, তিনটা স্লাইডের কাজ আমাদের শেষ। এরপরে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে এখানে আমাদের থাকবে হচ্ছে থ্যাংক ইউ স্লাইড, উপরে একটা দাগ থাকবে। এটাকে ডুপ্লিকেট করে নিই। তো এখানে আমাদের কি উপরে দাগ দেওয়ার জন্য শেপ থেকে লাইন নিয়ে উপরে শিপ ধরে ড্র করবেন, এটাকে একটু মোটা। দেন হচ্ছে থ্যাংক ইউ যে টেক্সটটা আছে সেই টেক্সটটা লিখে দেবেন। সেই টেক্সটটা সাইজ বলা আছে, সেটা হচ্ছে 45। দেন হচ্ছে কালার, ইউ মে চুজ এনি কালার, আপনার যে কোনো কালার চুজ করতে পারেন, এখানে কালারের কোনো রিকোয়ারমেন্ট নাই। তো ইনসার্ট থেকে টেক্সট বক্স লিখবো কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেন এটা সাইজ বলছে কত, 45, তাই না। ফন্ট হবে এরিয়াল, এটা একদম মাঝখানে প্লেস করে দিলাম। শেষ, আমাদের মোটামুটি আমাদের পাওয়ার পয়েন্টের কাজ শেষ। এখন যে কাজটা লাগবে সেটা হচ্ছে আমাদের কোনো অ্যানিমেশন বা ট্রানজিশন অ্যাড করতে বলছে কিনা। যদি আমরা রিকোয়ারমেন্টটা ভালোভাবে পড়ি তাহলে এখানে প্লেস দ্য সেলস ডাটা অ্যানালাইসিস টেবিল ক্রিয়েটেড এটা সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, স্লাইড থিম অ্যাপ্লাই কনসিস্টেন্সি ট্রানজিশন ওয়াইপ ট্রানজিশন বিটুইন স্লাইডস।
আচ্ছা, আমাদের ওয়াইপ ট্রানজিশনের কথা বলছে, সেটা আমরা অলরেডি মানে অ্যাপ্লাই করছি, তাই না? একদম শুরুতে যখন স্লাইডের সাইজ চেঞ্জ করছিলাম তখনই আমরা এটা ট্রানজিশন করে নিছি। দেন হচ্ছে আপনার স্লাইড শো যেটা, সেটা বলছে অন ক্লিক, এটা অটোমেটিকলি অন ক্লিকই সিলেক্ট। ট্রানজিশনটা একটু আপনি দেখান। আচ্ছা, ট্রানজিশনটা হচ্ছে আপনি এই যে ওখানে ট্রানজিশনের অপশন পাবেন এই ইসের মধ্যে, তো এখান থেকে যে ট্রানজিশন যেটা লাগবে, এখানে ওয়াইপ দেওয়ার কথা বলছে, আমি ওয়াইপ দিছি। এই অ্যারোতে ক্লিক করলে এখানে আরো অনেকগুলো ট্রানজিশন পাবেন, যেটার কথা বলবে সেটা ইউজ করে অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে এই যে অ্যাপ্লাই টু অলে করতে হবে, তাহলে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিল যে স্লাইড ট্রানজিশন অন ক্লিক বলছিল না, সেটা হচ্ছে এই যে এখানে অ্যাডভান্স স্লাইডের মধ্যে অন ক্লিক, এটা যদি টিকমার্ক থাকে তাহলে আপনি যখন প্রেজেন্ট করবেন, আমার এটা প্রেজেন্ট হবে কিনা আমি শিওর না, আমি একটু তাও ট্রাই করি। দেখেন প্রেজেন্ট হয়েছে। এখন আমি যদি যতক্ষণ পর্যন্ত মাউসে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত এটার স্লাইড যেটা আছে সেটা চেঞ্জ হবে না। যদি ক্লিক করে দেখেন, ক্লিক করার পরেই এটা চেঞ্জ হচ্ছে, ক্লিক না করার পর্যন্ত এটা এখানেই থাকতেছে। তো এটা হচ্ছে অন ক্লিক বলে, মানে যখন আপনি ক্লিক দিবেন তখনই চেঞ্জ হবে। আরেকটা আছে হচ্ছে আপনার অটোমেটিকলি চেঞ্জ হবে, এই স্লাইড থেকে ওই স্লাইডে কোনো ক্লিক ছাড়াই অটোমেটিকলি চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে নিচে যে আফটার আছে এইটা। তো এটার কথা বলে নাই, তারপরও আমি হচ্ছে একটু বলে দেই এটার কিভাবে কাজ করে। এখানে আপনার যদি আফটার, মাউস ক্লিক ছাড়াই হবে। হ্যাঁ এটা মাউস ক্লিক ছাড়াই হবে, মাত্র তো দেখালাম মাউস ক্লিক করে করে কাজ হয়। আমি আফটার দিয়ে আরেকবার দেখাচ্ছি। অন মাউস ক্লিকটা অফ করে আফটারে ক্লিক করলাম, এখন এখানে ডিউরেশনটা 2 সেকেন্ড দিলাম। 2 সেকেন্ড কেন? যে একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড যে আসবে তাদের মাঝখানের গ্যাপ থাকবে হচ্ছে 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড পরেই আরেকটা স্লাইড চলে আসবে, এই জন্য 2 সেকেন্ড দেওয়ার পরে এখান থেকে আবার একটু ডিউরেশনটাও আপনি 2 সেকেন্ড করে দেবেন। দুইটাই 2 সেকেন্ড করার পরে অ্যাপ্লাই টু অল করে দেবেন। অ্যাপ্লাই টু অল অবশ্যই করতে হবে, না হলে কিন্তু শুধুমাত্র যেই স্লাইড সিলেক্ট থাকবে সেই স্লাইডের উপরেই অ্যাপ্লাই হবে, বাকিগুলোতে হবে না। অ্যাপ্লাই টু অল করার পরে এখন যদি আমি প্রেজেন্টেশন মোড অন করি, তাহলে দেখেন আমরা ওয়েট করি, দেখেন আমি কিন্তু কোনো মাউসের কোনো ক্লিক দিব না, এই যে অটোমেটিকলি কি হয়েছে পরবর্তী স্লাইড চলে আসছে, মাউসের কোনো ক্লিক ছাড়াই 2 সেকেন্ড ডিউরেশনে অটোমেটিকলি পুরোটা স্লাইড শেষ হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে আপনার আফটারের কথা যেটা বলে, এটা আপনাদের এখন মানে এটাতে বলে নাই, যদি কখনো অ্যাসেসমেন্টে যেহেতু টুলস সব নতুন আসতেছে যদি বলে তাহলে এখান থেকে চেঞ্জ করবেন। তো এই ছিল আপনাদের পাওয়ার পয়েন্ট। আর হচ্ছে অ্যানিমেশন। স্যার স্যার থিমটা কি কোথা থেকে চেঞ্জ করব? আচ্ছা, থিমটা হচ্ছে আপনারা দেখেন এই যে যে নিচের এক্সট্রা যে অংশটা অ্যাড করছি শেপটা, এটা কি হচ্ছে আমাদের মানে এটা কি কোনো টেক্সটের মধ্যে পড়ে বা হচ্ছে কোনো আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু ক্যারি করে? না স্যার। এটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগতেছে এটা না, মানে ওভারঅল একটা ডিজাইন বলতে পারেন যে এটা একটা ডিজাইন। এখন এইটাকেই বলে হচ্ছে থিম। আমরা যখন ফোন ইউজ করি, ফোনের মধ্যে আমাদের হচ্ছে যেই অ্যাপস গুলো আছে, তারপরে হচ্ছে অ্যাপস এক একটা ফোনের মধ্যে এক এক ভাবে অ্যাপস থাকে না, কোনো ফোনের মধ্যে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, কোনোটাতে কালারফুল, তারপর হচ্ছে কোনোটাতে হচ্ছে একটু অ্যানিমেশন অ্যানিমেশন টাইপ ভাইব থাকে, তো মানে যেই ওভারঅল যে ডিজাইনটা সেটাকেই বলে হচ্ছে থিম। তো এখান থেকে আপনি চাইলে আরো কাস্টম ডিজাইন করা আছে, এই যে আপনি যদি ডিজাইনে আসেন এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে, এই যে অলরেডি এখানে দেখে একটা হুম, অনেকগুলো ডিজাইন এই যে এখানে আছে। তো এই ডিজাইনের কথাই বলছে যে আপনি যে ডিজাইন ইউজ করবেন সেটা সবগুলো স্লাইডের মধ্যেই যাতে থাকে, এটাকেই বলছে থিম, যাতে কনসিস্টেন্ট থাকে। হ্যাঁ, সবগুলো স্লাইডে থাকলেই এটা কনসিস্টেন্ট, ওটাই বলেছে যে অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট থিম। হ্যাঁ, আপনার পুরো স্লাইড জুড়ে। এখন আমাদের কিন্তু এগুলো ইউজ করে নাই, সেজন্য আমরা ইউজ করি নাই। আমাদের যদি বলতো যে এরকম একটা থিম ইউজ করতে তাহলে আমরা করতাম, যেহেতু আমাদের স্যাম্পলের মধ্যে জাস্ট এতটুকুই আছে সেহেতু আমরা এতটুকুই করব, বেশি এক্সাজুরেট করার কোনো দরকার নাই। আপনি অ্যাসেসমেন্টের মধ্যে এমনিতে সময় মানে সময় পর্যাপ্ত থাকবে কিন্তু আপনি করে শেষ করতে পারবেন না ওই সময়ের মধ্যেই। তো সেই ক্ষেত্রে বেশি ফ্যান্সি করার কোনো দরকার নাই, আপনি যতটুকু স্যাম্পলে পাচ্ছেন ততটুকুই আপনি পুরোটা যদি করতে পারেন
অ্যাসেসর আপনাকে কম্পিটেন্ট দিতে বাধ্য হবে। তো এই ছিল হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট। তো এখানে আরেকটা বিষয় অ্যানিমেশন। দেখেন অ্যানিমেশনের কথা কিন্তু কিছুই বলে নাই, কোনো স্লাইডেই বলে নাই। আমরা হচ্ছে এক্সট্রা করে অ্যানিমেশন অ্যাড করে আমরা দেখাই কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে হবে। মাঝে মাঝে এই থ্যাংক ইউর উপরে অ্যানিমেশন অ্যাড করতে বলে। হ্যাঁ, অ্যানিমেশন অ্যাড করার আর অ্যানিমেশন কিন্তু শুধুমাত্র আপনার টেক্সট অথবা শেপের উপরেই অ্যাপ্লাই হয়। হ্যাঁ, আর স্লাইডের মধ্যে শুধুমাত্র ট্রানজিশন অ্যাপ্লাই হয়। অ্যানিমেশন আর ট্রানজিশন এই দুইটার মধ্যে আপনারা কখনোই মানে ইয়ে করে ফেলেন না যে দুইটা এক, এরকম কিছু না। ট্রানজিশন হয় হচ্ছে একটা স্লাইড থেকে অন্য একটা স্লাইডে আসার মাঝখানের যেই আপনার অ্যানিমেশনটা হয় বা যেই স্মুথনেস যেই বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার ট্রানজিশন। আর ওই স্লাইডের মধ্যেই যেই টেক্সট, তারপরে শেপ, এরপরে হচ্ছে টেবিল, এগুলোর যেই মুভমেন্টগুলো হয় সেটাকে বলে হচ্ছে অ্যানিমেশন। এই দুইটা বিষয়ের মধ্যে গোলায় ফেলেন না, দুইটা কিন্তু ভিন্ন জিনিস, অ্যানিমেশন ট্রানজিশন। আচ্ছা, ট্রানজিশন আমরা অ্যাড করছি, অ্যানিমেশনের কথা কোনো বলে নাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে শিখার ক্ষেত্রে অ্যানিমেশনটা অ্যাড করতেছি। অ্যানিমেশন অ্যাড করব কিসের উপরে সেটাকে আগে সিলেক্ট করতে হবে। যদি টেক্সটের উপরে করি টেক্সটের বক্সটা সিলেক্ট করতে হবে, যদি শেপের উপরে করি শেপের বক্সটা সিলেক্ট করতে মানে শেপটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যাবেন হচ্ছে এই যে ট্রানজিশনের পাশেই পাবেন হচ্ছে অ্যানিমেশন। এই অ্যানিমেশন আসলেও সেম ভাবে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। হ্যাঁ, এখানে যে শাওয়েল আছে দেখেন, এখানে হচ্ছে টেক্সটটাকে ঘুরায়, তারপরে হচ্ছে বাউন্স, এটা হচ্ছে বাউন্স খেয়ে খেয়ে আসে, দেন হচ্ছে মানে অনেকগুলো আপনার অ্যানিমেশন এখানে আছে। এখান থেকে যেটা বলবে আপনি ওটাই ইউজ করবেন। এখান থেকে আরো কাস্টম ভাবে অ্যানিমেশন আসে, যেমন এই যে মোশন পাথ, আপনি এগুলো দিয়ে মানে কি করতে পারেন, একদম এক প্রকার আমরা কি মোশন গ্রাফিক্স এর কথা শুনছি? মোশন গ্রাফিক্স হয় না আমাদের হচ্ছে জি জি শুনছি। হ্যাঁ, টেক্সটের মধ্যে যে টেক্সট গুলো মোশন হয় আমাদের নিজেদের মধ্যে। তো এখান থেকে আপনি সেটাও করতে পারবেন হচ্ছে এই যে মোশন পাথ দিয়ে। তো এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের আরো অ্যাডভান্স লেভেলের। আমি হচ্ছে এটা নিয়ে আলোচনা করলে এত সময় পাবো না, সেই ক্ষেত্রে হচ্ছে স্কিপ করি। বলে দিলাম যে এখানেও আরো মোশন পাথ আছে। চাইলে একটা দেখানো যায়, আমি মোশন পাথ একটা দেখাই, দাঁড়ান। সার্কেল নিলাম, এই সার্কেলের মধ্যে এই যে সার্কেলের একটা এরিয়া শো হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন পাথ শো হয়েছে। এই সার্কেলের যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়ার মধ্যেই আপনার টেক্সটটা কি করবে, একটা সার্কেল কমপ্লিট করবে, একটা রোটেশন কমপ্লিট করবে। আহ, এটা এখানে মোশন লেখা আছে ওখানে? হ্যাঁ, ওটা মোশন পাথ লেখা আছে। এই যে দেখেন থ্যাংক ইউ আমি এখানে লিখলাম, এবং হচ্ছে যে সার্কেলের যে পাথটা সেটা কিন্তু এই যে এটা করার পরে আমি যদি প্রিভিউতে অন করে দেখেন এই এতটুকু এরিয়া নিয়ে আমার কি হয়েছে, থ্যাংক ইউটা একবার রোটেট হয়েছে। এটাকে চাইলে আপনি মাল্টিপল টাইমও রোটেট করাতে পারেন। হ্যাঁ, দেন আরো এখানে আরো অনেকগুলো আছে, এগুলো হচ্ছে যখন পাওয়ার পয়েন্টের উপরে অ্যাডভান্স ক্লাসগুলো করবেন তখন এগুলো দেখতে পারবেন, তখন এগুলোর উপরেই কাজ, এই মোশন দিয়েই কাজ। তারপরে আমি হচ্ছে ছোট্ট করে বোঝাই দিলাম আর কি। ওকে, তো এই হচ্ছে অ্যানিমেশন। এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আপনি ইউজ করবেন, এই ফ্লাইন এরকম একটা অ্যানিমেশন অ্যাড করলে আপনার এই হয়ে যাবে। এটা যেটার উপরেই বলুক, যদি বলে এই টেবিল চার্টের উপরে অ্যানিমেশন অ্যাড করতে, সেম ভাবে এটাকে সিলেক্ট করবেন, অ্যানিমেশনে যাবেন, এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করে দিবেন যেটার উপরে বলে। যদি না বলে তাহলে আপনার অ্যাড করার কোনো প্রয়োজন নাই। তো এই হচ্ছে আপনাদের পাওয়ার পয়েন্ট। তো আমরা টোটাল আর সেভ করবেন কি করে, সেভ করবেন হচ্ছে এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। কন্ট্রোল এস দিলে এই যে ব্রাউজার অপশনে আসবে। এখন বলেন আমাকে আমি এই পাওয়ার পয়েন্টটা কোথায় সেভ করব? জব ওয়ানে। হ্যাঁ, আপনি শুরুতে ডেস্কটপের মধ্যে আপনার নাম ডেস্কটপে দিয়ে করে যেই ফোল্ডার করছেন তার মধ্যে জব ওয়ানের মধ্যে গিয়ে এই পাওয়ার পয়েন্টটা সেভ জব করবেন। ওয়ানে। তো জব ওয়ানে আমাদের কি কি কাজ থাকবে? ওয়ার্ড, পাওয়ার এক্সেল পয়েন্ট, আর পাওয়ার এক্সেল পয়েন্ট। আর আর আমি কালকে একটা কথা বলছিলাম যে আপনাদের আগের টুলসে যদি অ্যাসেসমেন্ট হয় তাহলে আপনারা এই এক্সেলের কাজ পাবেন। আর যদি আগের টুলে না হয়ে আপডেটেড যে টুলস আসছে সেখানে যদি সেই টুলসে যদি অ্যাসেসমেন্ট হয় তাহলে আপনাদের এক্সেল থাকবে না।
এই বিষয়টা আমি কালকে বলছিলাম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এক্সেল এর পরিবর্তে কি আবার অন্য কিছু দেয়া লাগবে নাকি? না না, এক্সেল এর পরিবর্তে অন্য কিছু থাকবে না। এক্সেল এর পরিবর্তে আপনাদের হচ্ছে আমার কাছে লেটেস্ট যে টুলসটা সেটা হচ্ছে মনে হয় আছে। আমি যদি আহ, একটু একটু ওয়েট করবেন, দাঁড়ান। আচ্ছা, আমাদের ক্লাস শেষ, আমি রেকর্ডটা অন করে দিই, এটা